পুরনো বন্দোবস্তটা আসলে সরেই নাই কোথাও থেকে। কারণ আমি যে বললাম যে স্ট্রাকচারাল চেঞ্জ তো আসলে আসে নাই। কারণ আপনি ধরেন সেই যারা গত ১৫ বছরের বা তারও আগের নানা অন্যায়, অনিয়ম, নানান রকম মানে এই যে আমি যে রুলস অ্যান্ড রেগুলেশন এর কথা বলছি এগুলো ব্যত্যয় এগুলো করে টিকেছিলেন। তারা তো একটা বিরাট পরিমাণ মানুষ এবং সেই মানুষগুলো অবশ্যই ওই বন্দোবস্ত থেকে, পুরনো বন্দোবস্ত থেকে লাভবান হয়েছেন। তা না হলে পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখায় তাদের তো মানে ভূমিকা রাখার দরকার ছিল না। কিন্তু সেই লাভের আশা একজন মানুষ কেন ছেড়ে দেবে? আপনি যদি মানুষকে একজন রেশনাল হিউম্যান বিইং কি কখনো তার নিজের ইন্টারেস্টের বাইরে গিয়ে কাজ করবে? করবে না। সুতরাং ওই লোকগুলো তো আসলে চেঞ্জটা হতে দিবে না। উদ্দেশ্যটা হচ্ছে যে কে কিভাবে আগে ক্ষমতায় যাবেন। যারা এতদিন ক্ষমতায় ছিলেন না তারা এখন ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন। তারা যেহেতু সংখ্যায় কম, গত ১৫ বছরে রিক্রুটমেন্ট হয় নাই, সো অন অ্যান্ড সো ফোর্থ। সো এই ১৫ বছরের আওয়ামী লীগ রিক্রুটমেন্ট এখন এই মুহূর্তে ক্যাম্পাসে শিক্ষক হিসেবে আছেন। সো এর নানান ধরনের ডায়নামিক্স আছে ক্যাম্পাসের রাজনীতিতে। যেভাবে বাইনারি তৈরি করা হতো আরকি যে আপনি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন আপনি তাহলে রাজাকার বা জামাত শিবির। হ্যাঁ। তো এখন এই যে জামাত শিবিরের ট্যাগ এই যে এই আপনি এটা না হলে অন্যটা, এই বিষয়টা আসলে আবার চলে এসছে এবং এখন হচ্ছে যে আপনি তাদের কোনো কথায় এবং এই তাদেরটা যে কে মুশকিলটা হচ্ছে এখানে মানে এটা কি এনসিপি, এটা কি সরকার, এটা কি জামাত, এটা কে কাকে কার বিরুদ্ধে বললে আপনি আওয়ামী দোসর ট্যাগ পাবেন না মানে এটা মানে বের করা কঠিন হয়ে যাচ্ছে। তার মানে এখন যেটা হয়েছে যেহেতু অসংখ্য রকমের ইন্টারেস্ট একজন আরেকজনের এগেনস্টে পিটেড এগেনস্ট ইচ আদার, তার ফলে আপনি যখনই অন্য দলের বিরুদ্ধে কোনো কথা বলছেন তখনই তারা আপনাকে জামাত শিবির না কি সরি আওয়ামী লীগের দোসর বানিয়ে দিচ্ছে। প্রতিদিন আমাদের সামনে আসে হাজারো তথ্য, হাজারো ব্যাখ্যা, হাজারো গল্প, হাজারো নেরেটিভ। এর মধ্যে সবকিছুই বলা হয়ে থাকে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। কিন্তু ঠিক কোনটি আমাদেরকে নিজেদের স্বার্থ এগিয়ে নিতে সহযোগিতা করে, ঠিক কোনটি বদলে দেখার স্বপ্ন দেখায়, সেটি কিন্তু আমরা শেষ পর্যন্ত জানতে পারি না। এই প্রশ্ন ক্রমান্বয়ে আমাদের মাঝে ঘুরতেই থাকে। পোস্টের কাজ খবর দেয়া নয়, বরং খবর যে ন্যারেটিভ সামনে আনে সেই ন্যারেটিভকে ভেঙে দেখা, অর্থাৎ ব্রেকিং ন্যারেটিভ। সেই ব্রেকিং ন্যারেটিভে আজকে আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক সামিনা লুৎফা। তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে, যিনি একই সাথে যুক্ত রয়েছেন শিক্ষক নেটওয়ার্কেও। সামিনা লুৎফা, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ অনেক ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য এবং এই সময়টাতে সময় দেওয়ার জন্য। আপনাকে যে জন্য স্বাগত জান বা আমাদের এই আয়োজনে অনেক কষ্ট করে আমরা পেতে চেয়েছি, তার প্রধান কারণটি হচ্ছে গত বছর যে জুলাই আপনাদের হাতে তৈরি ছিল, আপনাদের ছাত্রদের মাধ্যমে তৈরি ছিল, সেই ১ বছর পরে একই জুলাই আপনার সাথে কথা বলতে চাই। কতটা তফাৎ দেখতে পাচ্ছেন? 2018-তে কোটা সংস্কার যেখানে শেষ হয়েছে ওই সময়ও কোটার যে পুরো বাতিল করার এক ধরনের চাপ ছিল শিক্ষার্থীদের মধ্যে থেকে, তার সাথে আমরা অন্তত শিক্ষক নেটওয়ার্ক ফর্মালি কখনো একমত ছিলাম না। এবং যখন শেখ হাসিনা এক ইয়েতে এটা বাতিল করে দেন তখনও শিক্ষক নেটওয়ার্ক একটি বিবৃতি দিয়েছিল যে যেহেতু দেশে এমন জনগোষ্ঠী রয়েছেন যারা নানাভাবে প্রান্তিক হয়ে গেছেন, নানাভাবে অনগ্রসর থাকেন, সেই সমস্ত জনগোষ্ঠীর জন্য বিশেষ ব্যবস্থা রাখা রাষ্ট্রের দায়িত্ব এবং এই ইতিবাচক যেটাকে আমরা ডিসক্রিমিনেশন বলি সেটা লাগবে, এইটাই আমাদের পজিশন ছিল। সে কারণে যখন জুনে 6 জুন থেকে যখন আবার নতুন করে কোটা সংস্কার আন্দোলন 2024 আবার নতুন করে শুরু হলো, তখন কিন্তু আমরা এর সাথে সাথে যুক্ত হইনি। কারণ আমাদের মনে হয়েছিল যে আবার হয়তো শেখ হাসিনা কোটা বাতিল করে দেবে, আবার ওরা শেখ হাসিনাকে ধন্যবাদ বলে রওনা দেবে। তো এতে আর মানে এটার ভিতরে আমরা ঢুকতে চাইনি। এমনকি 18-র আন্দোলনের সময়ও আমাদের ঢুকতে হয়েছিল কারণ শিক্ষার্থীদের উপর আক্রমণ এসেছিল, তারা নিপীড়নের শিকার হয়েছিল এবং তখনই তাদের পাশে দাঁড়ানোর প্রয়োজনে শিক্ষকরা রাস্তায় নেমেছিলাম। একই রকম আমরা জাস্ট ভেবেছি যে আচ্ছা আবার কি হয় দেখা যাক। 1 জুলাই একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও শুরু, আবার এদিকে ওই প্রত্যয় স্কিম বাতিলের যে দাবিতে শিক্ষকদের আন্দোলন সেটাও শুরু। এবং এইটাকেই আসলে গুলানোর চেষ্টা করছিল তখনকার সরকার, যে শিক্ষকরা এবং ছাত্ররা আসলে ডিফারেন্ট চিন্তা নিয়ে একসাথে মানে আন্দোলনটাকে নানা রকম চেহারা দেওয়ার চেষ্টা করছে। মানে একজন সাংবাদিক হিসেবে বাইরে থেকে যে খবরগুলি পাচ্ছিলাম ওই। হ্যাঁ, কিন্তু শিক্ষকরা যারা এই প্রত্যয় স্কিম বাতিলের আন্দোলনে ছিলেন তারা তো সবাই নীল দলের শিক্ষক,
ক্ষমতালগ্ন শিক্ষক। সুতরাং মানে আমার কাছে ওটাকে মানে এটাকে মনে হয় যে বলে না আইরনি, সেটা যে আইরনি যে ওনারা মানে আমরা যতটুকু ভেতর থেকে বুঝতে পারছিলাম সেটা হচ্ছে যে এই প্রত্যয় নিয়ে আন্দোলনটাকে ওনারা একটা জায়গায় নিয়ে যেতেন, তারপরে ওনারা শেখ হাসিনার সাথে দেখা করতেন, করে ওনারা এই আন্দোলনটাকে মানে কি বলবো জবাই করে ওনারা কেউ কিছু না কিছু হতেন আর কি ভিসিটিসি। জুনে কিন্তু পুরো মাসটা বন্ধ ছিল, সামার ভ্যাকেশন, এবং 1 জুলাই থেকে যেহেতু ক্লাস শুরু হবে, ক্লাস পরীক্ষা শুরু হওয়ার কথা, ওই দিন থেকেই ওনারা কর্মবিরতিতে চলে যান। শিক্ষকরা কর্মবিরতিতে, ফলে ছাত্রদের কোনো কাজ নাই, সো ছাত্ররাও ওই আন্দোলনটাকে খুব দ্রুত একটা মেজর জায়গায় নিয়ে যেতে পারে, কারণ সারা বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই তো এইটার মধ্যে যুক্ত ছিলেন। তো এটা আমার কাছে খুব আইরনিক লাগে যে এই যে একদল আওয়ামীপন্থী শিক্ষকের এই সমস্ত কাণ্ড কারখানার শেষে গিয়ে আসলে সেটা সামহাও এটা হয়ে গেল। আর তখন আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, আমি যেটাকে বলি যে গণঅভ্যুত্থানের দ্বিতীয় পর্যায়টা শুরু হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 1 জুলাই থেকে, আর অভ্যুত্থানের তৃতীয় পর্যায় মানে যেটার ধাক্কায় শেখ হাসিনা সরকারের পতন হলো, সেটা শুরু হয়েছে 14 তারিখ রাতের পর থেকে, আপনি বলতে পারেন 15 থেকে তার পরের অংশ। তবে এটার মেজর ধাপ হচ্ছে 16 জুলাই, যেদিন 7 জন শিক্ষার্থী নিহত হচ্ছেন। সেই জায়গাটার পরে আসলে তো প্রশ্নই আসে না আর কোনোভাবে এই ছাত্রদের পাশে দাঁড়ানো ছাড়া আসলে শিক্ষকদের কোনো রাস্তা ছিল না। এটা এমনকি 15 তারিখ সারাদিন যখন এই নারী শিক্ষার্থীদের উপর হামলা হচ্ছে এবং এই হামলাকে বৈধকরণ করার জন্য তারা বলছেন যে তারা তো নিজেদেরকে রাজাকার বলছে, সুতরাং তাদেরকে মারা ঠিক আছে, এই যে এই এক ধরনের ন্যারেটিভ, আপনি যে বয়ানের কথা বলছেন, এই বয়ান কিন্তু ফেসবুকে ঘুরে বেড়াচ্ছিল, সেই একই ন্যারেটিভ, সেই একই রাজাকার, মানে রেজিম ওয়াজ প্লেইং দ্য সেম। কিন্তু সেই সময়টা আমরা দেখছিলাম যে ছাত্রদেরকে গ্রেফতার করা হচ্ছে, তাদেরকে নানা রকম হুমকি ধামকি করা হচ্ছে, হলগুলোতে অ্যাটাক করা হচ্ছে, এবং একই সাথে শিক্ষকদেরও মানে বেশ নতুন কিছু মুখ, যে শিক্ষকদেরকে আসলে আমরা দেখি যে প্রতিবাদ করেন শুধু ছাত্রদের হয়ে আমি একজন সাংবাদিক হিসেবে বলতে চাই, বা টেলিভিশন তথাকথিত যে ক্যামেরায় চেহারা দেখা যায়, সেরকম খুব আনকমন কিছু মুখ আমরা দেখতে পেলাম শিক্ষকদের, এবং তারা ছাত্রদের জন্য ছাত্রদের পাশে দাঁড়াচ্ছেন। এই যোগাযোগগুলি আসলে কিভাবে হচ্ছিল? কারণ এটার আবার আরেকটা নেগেটিভ তো আমরা পরেও শুনতে পাই, কিন্তু আমরা কেন দাঁড়াচ্ছিলাম, কিভাবে দাঁড়াচ্ছিলাম সেটা আমি বলতে পারি। সেটা হচ্ছে শিক্ষার্থীদের সাথে আমাদের আসলে কখনো যোগাযোগ হতো না, এবং এটা আমি জানি না কেন সবাই ধরেই নিয়েছে যে ওদের সাথে যোগাযোগ করে আমরা আন্দোলন করেছি। কিন্তু আমাদের তো একটা পজিশন আছে যে অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে আমার শিক্ষার্থী বা আমার শিক্ষকের স্বার্থ হানি হয় এমন কিছু যদি হয়, সেটার বিরুদ্ধে আমরা কথা বলবো। আমাদের আসলে ওদের সাথে কথা বলার দরকারও হয় নাই কখনোই, মানে সেটা এই 18 আন্দোলনেও আমরা বলিনি, শুধু বোধহয় একটা সময় গিয়ে বলতে হচ্ছে যখন ওরা খুবই আহত হয়ে যায়, যখন ওদেরকে কোনো বিশেষ সাহায্য দিতে হয়, এছাড়া কখনো 18 আন্দোলনেও বলিনি। কিন্তু এই আন্দোলনে আরো মানে ইন্টারেস্টিংলি আমার যেটুকু মনে আছে, একবার বোধহয় শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষ থেকে সরাসরি আমাদের 2 একজনের সাথে যোগাযোগ করে বলা হয়েছিল যে আমরা ওদের সাথে গিয়ে দাঁড়াবো কিনা। এটা হচ্ছে ধরেন মানে 13 তারিখের আগে, 10 তারিখ থেকে 13 তারিখের মধ্যে কোনো একটা সময়। তো তখন আমরা বলেছি আপনারা আপনাদের আন্দোলন করছেন, এটার মধ্যে তো আসলে আমাদের কি বলার আছে, আমাদের পজিশন তো এই, আমাদের যে সেই স্টেটমেন্টটা ছিল যে কোটা সম্পূর্ণ বাতিল আমরা কখনো সাপোর্ট করি না, আমরা মনে করি এটা সংস্কার হওয়া দরকার ছিল এবং সেটা হওয়া যৌক্তিক হতো, এটা যেহেতু হয় নাই আমরা এটার মধ্যে, আপনারা যেহেতু বলছেন যে কোটা বাতিল, যদিও তখন তারা চাচ্ছিল না, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাম দিয়েছিল, উইচ আই থিঙ্ক ইজ মানে সোশ্যাল মুভমেন্টের ভাষায় হচ্ছে এটা খুবই একটা সফল মানে ফ্রেমিং, যে ফ্রেমিংটা করাতে ওরা নিজেদেরকে জনগণকে দ্রুত আকৃষ্ট করতে পেরেছে, যে একদল চাকরি প্রত্যাশী ছেলেমেয়ের আন্দোলন থেকে এটা একটা জনগণের চেহারা চলে আসলো। এবং কিন্তু ওরা হ্যাঁ মানে ওদেরকে মারপিট শুরু না করলে আমাদের আসলে ওই অর্থে বের হওয়ার কথা। সেই দিনটা কবে ছিল যখন এক প্ল্যাটফর্মে মানে 15 তারিখে যেটা হলো যে আমরা যখন বুঝলাম যে মারপিট শুরু হয়ে গেছে, তখন আমরা সেই দিনই আমরা রাতে বসি। আমার আসলে যেহেতু অনেক ছড়ানো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র 10 বা 12 জন, অন্যান্য বিশ্ববিদ্যালয় মিলে এরকম 17 কিন্তু আমরা তখন জুম মিটিংয়ে বসি এবং আমরা ডিসাইড করি যে 17 তারিখ সকালে আমরা একটা সমাবেশ করব। তখনও কিন্তু 16 তারিখ হয়নি। সো আমরা শুধু জানি ওদেরকে মেরেছে, মানে দ্য ওয়ে ইট ওয়াজ ইন 2018 একই রকম। ওইটুকু পর্যন্ত আমাদের প্রস্তুতি ছিল যে আমরা 17 তারিখে যখন ঢুকবো আমাদেরকে বাধা দিবে, এটা করার চেষ্টা করবে, ওটা করার চেষ্টা করবে। সো আমরা ওই দিন রাতেই মানে ধরেন ব্যানার কে বানাবে, ইয়েকে খবর দেবে, মাইক্রোফোনকে, এগুলো সব ওই দিন রাতেই কিন্তু সব সেট হয়ে গেছে, আমরা সব যে যার মতো দায়িত্ব ভাগ করে ফেলেছি। কিন্তু পরের দিন যা হয়েছে সেটাতে তো আমাদের সমস্ত কিছু একদম ওলটপালট হয়ে গেছে, এবং আমাদের ছাত্রদের উপর যেইভাবে আক্রমণ হয়েছে জগন্নাথে, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন আমরা
কয়েকজন আসলে 16 তারিখ সন্ধ্যার পরই আমরা ডিএমসিতে চলে যাই, সন্ধ্যার আগেই আসলে বিকালের শেষ দিকে আমরা ডিএমসিতে যে যখন দেখি যে ছাত্রদেরকে আনছে, তারা গুলি খাওয়া এবং মানে ধরেন একসাথে 10-15 জন ঢুকছে এরকম আর কি। তো এইগুলো দেখার পরে তখন তো আসলে মানে কোনো অপশনই নাই যে আমাদের ছাত্রদেরকে এভাবে মারা হচ্ছে। এবং সবচেয়ে আমার খুব পরিষ্কার মনে আছে যে ধরেন 16 তারিখ বিকালে যখন আমরা ওখানে পৌঁছেছি, তখন ওখানে জগন্নাথের 3টি ছাত্র তখন ভর্তি, একটা ছাত্রর পেটে গুলি লেগেছে এবং সব বের হয়ে গেছে ওখান থেকে, এবং সেটা চেপে ধরে রেখেছে যাতে করে ওর মানে মানে ব্লিডিংটা কমে, যতক্ষণ পর্যন্ত ইয়ে না দিচ্ছে আর কি, মানে ইমার্জেন্সি কেয়ার না দিচ্ছে ইত্যাদি ইত্যাদি। ওই সময় আমি তখন ওদের সাথে যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করলাম যে কারা গুলি করলো, পুলিশ কিনা? তোরা বলে না, পুলিশ না, মানে পুলিশের পোশাক পরাও না, ছাত্রলীগও না, মানে ওইরকম বয়সের ছেলেও না, মানে বললো মোটা মোটা লোক, মানে যেটা শুনে বোঝা যাচ্ছে যে প্রবাবলি কোনো পলিটিক্যাল পার্টি অর পুলিশের অন্য কোনো ছদ্মবেশী, যারা যারা সাদা পোশাকে, হ্যাঁ এরকম কিছু একটা। ওরা হয়তো জানে না, কিন্তু এটা সত্যি যে ওই সময় যারা ওইখানে গুলি খেয়ে খেয়ে আসতেছে, ওই সময় থেকেই তো আমরা দেখছি পুরো বিষয়টা। পরের দিন সকালবেলা সুতরাং আমাদের যেতেই হতো, কিন্তু রাতে আমরা যে সিদ্ধান্তটা নেই সেটা হচ্ছে নিপীড়ন বিরোধী শিক্ষক বৃন্দ এটা হবে, এইটা দেখা যাবে আর কি ইয়েতে। কারণ শুধু যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক লিখি তাহলে হয়তো অন্যান্য শিক্ষকরা যারা আসলে নেটওয়ার্কের সাথে যুক্ত না তারা হয়তো আসার জন্য মোটিভেটেড হবেন না। কিন্তু হয়তো এরকম আছে না যে অনেকে আসতে চাচ্ছেন কিন্তু তারা জানেন না কার সাথে গিয়ে দাঁড়াবেন। যদি আমরা নিপীড়ন বিরোধী শিক্ষকবৃন্দ বলি এখানে, তাহলে অনেকে আসতে পারেন যারা ধরেন কোনো ধরনের পলিটিক্যাল ইয়েতে নাই বা আছেন হয়তো, কিন্তু মানে সাদা দলের ওখানে বা নেটওয়ার্কের এখানে চলে আসতে পারবেন না, এরকম শিক্ষকও তো হইতে পারে। তো আমরা অত কিছু না ভেবে আমরা ভেবেছি যে একটা কমন প্ল্যাটফর্ম করি, কিন্তু আমরাই তো মানে অর্গানাইজ করেছি। সো ওই অর্থে আমরা ভেবে গেছি যে আচ্ছা যে কোনো সময় হামলা হতে পারে, যে কোনো সময় আমাদের উপরে, এর আগে তো আমাদের উপর ছাত্রলীগের অ্যাটাক হয়েছে মানে 18-র সময়, তো এটাও হতে পারে। এগুলো আমরা সবই ধরে নিয়েছি যে কোনো কিছুর জন্য প্রস্তুত ছিলাম। আচ্ছা, এই যে একটা মানে আমরা তো নানা কিছুর ভেতর দিয়ে গেলাম, অন্তত জুলাই এবং অগাস্ট, যে চেষ্টাটার জন্য যে একটা ফেসিবাদী কাঠামোর বিলোপ আমরা চাই, সে 1 বছর পরে আজকে এখানে দাঁড়িয়ে অন্তত শিক্ষাঙ্গনগুলোতে বা বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার কাছে কি মনে হয় কতটা পরিবর্তন এসেছে? পরিবর্তনটা আমি যেটা মানে শুরুর আগে আপনাকে বলছিলাম, পরিবর্তনটা অনেক বেশি এসছে চেহারাগুলোতে, মানে উপর দিয়ে অনেক পরিবর্তন হয়েছে। যারা আগের চেহারাগুলো ছিল সেই চেহারাগুলো নাই, অন্য চেহারা এসছে, কিন্তু কাঠামোগতভাবে খুব বেশি পরিবর্তন আমরা দেখি নাই। একটা মানে একদম আপনি খুব ইয়ের সাথে বলতে পারেন, কনফিডেন্সের সাথে বলতে পারেন যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলোতে যে গণরুম গেস্ট রুমের কালচার ছিল ওইটা বন্ধ, ওটা এখন আর নেই, ওটা আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু নতুন করে আবার শুরু হবে কিনা, সেটার ধরন কি হবে, চেষ্টাটা কি দেখতে পান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে? যদি আমি বলি মানে প্রশাসনিক ক্যাম্পাসগুলোতে যেটা আমার কাছে মনে হয় যে খুব বেশি নাই। মানে মূল উদ্দেশ্যটা হচ্ছে যে কে কিভাবে আগে ক্ষমতায় যাবেন। যারা এতদিন ক্ষমতায় ছিলেন না তারা এখন ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন, তারা যেহেতু সংখ্যায় কম, গত 15 বছরের রিক্রুটমেন্ট হয় নাই, সো অন অ্যান্ড সো ফোর্থ। সো এই 15 বছরের আওয়ামী লীগ রিক্রুটমেন্ট এখন এই মুহূর্তে ক্যাম্পাসে শিক্ষক হিসেবে আছেন। সো এর নানান ধরনের ডাইনামিক্স আছে ক্যাম্পাসের রাজনীতিতে। তবে যেহেতু এই 15 বছরের একটা মানে বেদনা আছে যে এখানে আমার এটা আমাকে দেওয়া হয় নাই, বঞ্চিত করা হয়েছে ইত্যাদি, এটা যে সবসময় বঞ্চিতরাই করছেন তাও না, বঞ্চিত করা হয়েছে এই নাম দিয়ে যারা আসলে ক্ষমতার কাঠামোর কাছাকাছি থাকতে চান তারাই বেশিরভাগ ক্ষেত্রে করছেন, আমার এটা মনে হচ্ছে। তাহলে যে ঐক্যের আলাপটা হলো বা এখনো হচ্ছে এবং সবগুলো রাজনৈতিক দলের মধ্যে যে ঐক্যের আলাপটা চলছে, বিশেষ করে আমি ছাত্র সংগঠনগুলিকেও যদি দেখি যে সেই সময়টাতে জুলাইটা তো আসলে একেবারে বলা যেতে পারে নির্বিশেষে সবাই সেখানে যোগ দিয়েছিলেন, সেই ঐক্য কি তাহলে নেই? নির্বিশেষে সবাই যোগ দিয়েছিলেন কারণ তখন একটা মাত্র প্রতিপক্ষ ছিল, সেটা ছিল শেখ হাসিনা এবং তার আওয়ামী রেজিম। সেটাকে ফেলে দিতে সবাই একসাথে হয়েছিলেন। তখন একটাই ইন্টারেস্ট ছিল, ইট ওয়াজ এ কালেকটিভ ইন্টারেস্ট অফ এভরিওয়ান, যে উনি যেন যায়। কেন? কারণ হত্যাকাণ্ড করেছেন, এবং একটা দুইটা না, এরকম শত শত হাজার হাজার এই মানুষগুলোকে হত্যা করা হয়েছে, এই ইনোসেন্ট বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে। সুতরাং এখানে জনগণ তাকে সরাতে চেয়েছে আগে, তারপর বাদবাকি কথা বোঝা যাবে। তখন সবার একটাই উদ্দেশ্য ছিল। কিন্তু যেই মুহূর্তে উনি চলে গেছেন, পালিয়ে গেলেন ইন্ডিয়াতে, তারপরে যখন সরকার গঠন হচ্ছে, আপনি যদি ওই সময়টার দিকে খেয়াল করেন তাহলে আপনি দেখবেন যে আসলে এই যে
ভয়াবহ একটা শূন্যতা তৈরি হয়েছিল। আমি এটা আগেও অনেক জায়গায় বলেছি যে এই শূন্যতাটা যে তৈরি হলো কারণ আমরা দেখলাম একযোগে সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ তার যে মানে সরকারি দলের যে বিশাল টিম এন্টুরাস সবাই মিলে একসাথে পদত্যাগ করলেন এবং তাদেরকে পদত্যাগ করতে বলা হয়েছে এরকমও কোনো কথা আমরা শুনি নাই। তারা নিজেরাই পদত্যাগ করে চলে গেলেন। মানে কি পরিমাণ নৈতিক দুর্বলতা থাকলে মানুষ এটা করতে পারে। এবং এই যে করার ফলে যেটা হলো যে একটা ব্যাপক একটা ভ্যাকুয়াম তৈরি হলো। সেই ভ্যাকুয়ামে কিন্তু চারপাশ থেকে বাতাস একদম ছুটে আসে এবং ঝড় তৈরি করে এবং সেই জিনিসটাই কিন্তু গত ১০ মাসে আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে সামলে ওঠার চেষ্টা করতে দেখেছি। কিন্তু আমি বলবো শুরুর দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে যাদেরকে বসানো হয়েছে তাদের ক্ষেত্রে তাদের রাজনৈতিক পরিচয় অনেক বেশি গুরুত্ব পেয়েছে, যেটা আমরা আসলে একটা অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার যেটা এই গণঅভ্যুত্থানের পরে তৈরি হয়েছে, যে গণঅভ্যুত্থানের মূল চেতনা ছিল যে আমরা রাষ্ট্র সংস্কার করব। সংস্কারটা কি করব? সংস্কারটা করব যে যেখানে আগে শুধু একটাই আপনার ইনস্টিটিউশন কাজ করতো, সেটা হচ্ছে আওয়ামী লীগ। আপনি যদি কোনো না কোনোভাবে প্রমাণ করতে পারেন যে আপনি আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট, তাহলে আপনার জন্য সব দরজা খুলে যাবে। আর যদি আপনি তা না হন তাহলে সব দরজা বন্ধ হয়ে যাবে। তার মানে আসলে কোনো ইনস্টিটিউশন, কোনো রুল, কোনো মেধার ভিত্তিতে আপনি কোথাও যাবেন, এগুলো কোনো কিছুই কাজ করে নাই। সুতরাং মানে যে কোনো একটা এডুকেশনাল ইনস্টিটিউশনে তো মেধা ইত্যাদি চর্চা এগুলোর একটা বড় গুরুত্ব আছে, থাকার কথা। তো আপনি যখন ওখানে ইনস্টিটিউশনের কথা বলবেন মানে আপনি ধরে নেবেন তার রেজাল্ট আছে, তার কাজ আছে, সেই জন্য সে শিক্ষক হবে। সেগুলো তো আসলে অনেক বছর হয় নাই। এটা যদি আমি বদলাতে চাই তাহলে আমাকে তো মেধার ভিত্তিতে লোককে আসলে ওই জায়গাটাতে বসাতে হবে যে মেধাকে গুরুত্ব দিতে জানে। এখন সেটা কিন্তু হয়নি এবং এটা আমরা আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারে যিনি তখন ইয়ের দায়িত্বে ছিলেন, এটা আমার একদম ব্যক্তিগত মত যে এই কাজটা খুব খারাপ হয়েছে এবং উনি একেবারেই বেছে বেছে নির্দিষ্ট দল থেকে নিয়োগ দিয়েছেন। যদিও বলছেন হয়তো যে তাদের সিভি দেখেছেন ইত্যাদি, বাট আই ডোন্ট থিংক দ্যাট ওয়াজ দ্য কেস। সব শিক্ষা প্রতিষ্ঠানের মোর অর লেস একটা মেজর অংশ এসছে একটা বিশেষ দুটি রাজনৈতিক দল থেকে। তাহলে এই যে গণতান্ত্রিক প্রক্রিয়ার কথাটা বলা হয় যে শিক্ষাঙ্গনে বা গণতন্ত্রের ঐক্যের কথা বলা হয়, ক্যাম্পাসের কথা বলা হয়, আমরা ছাত্র রাজনীতির কথা বলি, ডাকসু রাকসু চাকসু নির্বাচনের কথা বলি, যে পরিবেশটাকে গণতান্ত্রিক করার, তাহলে সেটার চেষ্টা কি আমি বলবো যে গোড়াতেই শেষ হয়ে গেছে? ছাত্ররা যেহেতু এখনো, ছাত্রদের ক্ষমতার জায়গা তো অন্যরকম। মানে শিক্ষকদের প্রশাসনের ক্ষমতা আর ছাত্রদের ক্ষমতা কিন্তু এক না। ছাত্রদের আর শিক্ষকদের ক্ষমতার এই ডাইনামিক্সে খুবই আলাদা। কারণ শিক্ষকরা প্রশাসক হয়ে বসেছেন, তারা ওই ক্যাম্পাসের বিভিন্ন কিছু নিয়ন্ত্রণ করছেন। সবটা যে নিয়ন্ত্রণ করতে পারছেন তা না। এই জায়গাটাতে আমার মনে হয় আপনি যে পরিবর্তনের কথা বলেছিলেন না, যে কি পরিবর্তন হয়েছে, মানে আপনি যদি কাঠামোগত কোনো পরিবর্তনের কথা বলেন, আমি বেশিরভাগ বলেছি যে সারফেস লেভেলের পরিবর্তন হয়েছে, উপরে উপরে, ভিতরে প্রায় কোনো পরিবর্তন হয়নি, কারণ ইনস্টিটিউশনগুলো দাঁড় করানো হয়নি। কিন্তু একটা জায়গায় পরিবর্তন আছে, সেটা হচ্ছে শিক্ষার্থীদের এবং সাধারণ জনগণেরও একটা সজাগতা আছে, একটা সজাগ ব্যাপার আছে। যে সজাগ ব্যাপারটা আমি গত 15 বছরে দেখি নাই। যে সজাগতাটা হচ্ছে এরকম যে যেকোনো কিছু বলে বা করে আপনি পার পেয়ে যাবেন, ব্যাপারটা তো সহজ না। কেউ না কেউ প্রশ্ন করার জন্য থাকছে। তার মানে এক ধরনের ছাত্রদের পক্ষ থেকে, শিক্ষকদের পক্ষ থেকে এটা খুব একটা নাই, কিন্তু ওইটা আগের মতোই হয়ে গেছে। আবার শিক্ষক নেটওয়ার্কের মতো দু একটা লোক ছাড়া আর কেউ কিছু বলছে না। কিন্তু শিক্ষার্থীদের মধ্যে যেহেতু তাদের নানান ইন্টারেস্ট আছে, পলিটিক্যাল নানান, এখন তো তারা নানান ভাগে বিভক্ত, কারণ তারা এখন ওই ইলেকশনের কথা ভাবছে, প্রত্যেকেই তার নিজের দলকে একটা ফেয়ার শেয়ার অফ পাওয়ার দিতে চায় এবং সবাই তার দলের ইন্টারেস্টের কথা ভাবছে। যেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে দলের ইন্টারেস্টের কথা ভাবলেও তারা অন্তত কিছুটা একে অপর, মানে সবাই একই কথা বলছে না, সবাই একই কথা বলাটা কিন্তু একটু বিপজ্জনক ব্যাপার। এটা যখন সবাই একই কথা একমত হয়ে যায়, এখন এই যে অনেকগুলো মত আমরা শুনতে পাচ্ছি, এটা ডেফিনেটলি এই একই মত কতদিন থাকবে বলে আপনি মনে করেন? মানে আমার তো নির্বাচিত সরকার আসবে এবং আপনি একটু এই শো শুরু হওয়ার আগে আপনি বলছিলেন যে আমাদের ভেতরের দিকটার তো পরিবর্তন হয়নি। সমাজের ভিতরে অনেক কিছুতেই পরিবর্তন হয়নি এবং সেই পরিবর্তনটা আনতে হলে আসলে আমাদের আসলে ইনস্টিটিউশনের উপর এক ধরনের ভরসা জায়গা তৈরি করতে হবে। যেমন ধরেন, আমি যদি জানি যে এই যে আপনি আর আমি কথা বলছি, এটা একটা সময় গিয়ে দর্শকরা দেখবে, সেটা নিশ্চয় একটা নিয়ম কানুন আছে, আপনারা নিশ্চয় একটা নির্দিষ্ট চেকলিস্ট আছে, এইটা হলে ঠিক আছে, ভিডিও ঠিক আছে ইত্যাদি, এখন আমরা এটা দর্শকের কাছে দিতে পারি। তো এই জিনিসগুলো না হয়ে যদি ব্যাপারটা এমন হয় যে আপনার নিজের ইচ্ছা কিংবা আপনার মালিকের ইচ্ছায় এটা যাবে বা না যাবে, তখন আমরা বুঝছি যে এখানে কোনো ইনস্টিটিউশন ওয়ার্ক করছে না। তো মানুষ যখন জানে যে ইনস্টিটিউশনাল নিয়ম মেনে যখন তার টার্ন আসার কথা, তখন
তার টার্ন আসবে, এবং যখন তার টার্ন আসবে তখন ট্রেনটা এসে এখানে দাঁড়াবে, ট্রেনে ওঠা যাবে। যদি আমি এখন না উঠতে পারি, পরের ট্রেনটা এত মিনিট পরে আসবে, তারপরের ট্রেনে আমি যেতে পারবো। এটা হচ্ছে এক ধরনের ইনস্টিটিউশনাল রুট, রাইট? মানুষ যখন দেখবে যে ট্রেনটা আসলে পাওয়া যাচ্ছে, এবং ঠিক একবার না ধরতে পারলে পরের বারের ট্রেনে আমি উঠতে পারছি, তখন কিন্তু সে প্যানিক করবে না, সে সবার আগে দৌড়ে সামনে যেতে চাবে না। তখন সে লাইন করে দাঁড়াতে শিখবে যে এক সময় আমার টার্ন আসবে, আমার টার্ন আসলেই আমি সুযোগটা পাবো। তার মানে ওই ট্রাস্ট বিল্ডিং এর জন্য ইনস্টিটিউশনটা বিল্ড করা লাগবে, যে ট্রেনটা যেন ঠিক সময় মতো আসে এবং সময় মতো ছেড়ে যায়। সেই জায়গার কাজ যদি আমাদের রাজনৈতিক দলগুলো, অন্তর্বর্তী সরকার কিংবা পরবর্তীতে যারা আসবেন, তারা যদি সেই জায়গায় কাজ করতে পারেন, তাহলে পরিবর্তন আসবে। কিন্তু সমাজে পরিবর্তন তো অনেক দেরি লাগে। অনেকেরই ভাষ্য, মানে যাদের হাত ধরে পরিবর্তন আসবেন, সেটা প্রশাসনের জায়গায় বলেন, রাজনীতির জায়গায় বলেন, সমাজের জায়গায় বলেন, প্রত্যেকের মধ্যে গত 2-3 মাসে এক ধরনের অভিব্যক্তি দেখা যাচ্ছে, বা অভিব্যক্তি না, আসলে তারা মুখে বলছে না যে আসলে যে সমস্ত জায়গায় পরিবর্তন হওয়ার কথা সেটা হয়নি, আমরা আসলে পুরনো অবস্থানেই আবার ফিরে গেছি, পুরনো বন্দোবস্তেই আবার ফিরে গেছি। আপনি কি মনে করেন? পুরনো বন্দোবস্তটা আসলে সরেই নাই কোথাও থেকে, কারণ আমি যে বললাম যে স্ট্রাকচারাল চেঞ্জ তো আসলে আসে নাই। কারণ আপনি ধরেন সেই যারা গত 15 বছরের বা তারও আগের নানা অন্যায়, অনিয়ম, নানান রকম মানে এই যে আমি যে রুলস অ্যান্ড রেগুলেশনের কথা বলছি, এগুলো ব্যর্থ, এগুলো করে টিকেছিলেন, তারা তো একটা বিরাট পরিমাণ মানুষ, এবং সেই মানুষগুলো অবশ্যই ওই বন্দোবস্ত থেকে, পুরনো বন্দোবস্ত থেকে লাভবান হয়েছেন। তা না হলে পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখায় তাদের তো মানে ভূমিকা রাখার দরকার ছিল না। কিন্তু সেই লাভের আশা একজন মানুষ কেন ছেড়ে দেবে? আপনি যদি মানুষকে, যেন রেশনাল হিউম্যান বিং কি কখনো তার নিজের ইন্টারেস্টের বাইরে গিয়ে কাজ করবে না। সুতরাং ওই লোকগুলো তো আসলে চেঞ্জটা হতে দিবে না, এবং ওই লোকগুলোই তো বিভিন্ন জায়গায় স্ট্রাকচারের মধ্যে জরুরি গুরুত্বপূর্ণ পদে বসে আছে, এবং তারা জানে কেমন করে ক্ষমতার সাথে কথা বলতে হয়, ক্ষমতাকে কিভাবে কনভিন্স করতে হয়, ছাত্রদেরকে কিভাবে বলা যায় যে আপনাদের তো বয়স নাই, আপনাদের অভিজ্ঞতা নাই, আপনাদেরকে আমাদের কথা অনুযায়ী চলতে হবে। এই যে ধরেন পুরনো বন্দোবস্তের যে নাটবল্টু এবং যে কাঠামো, সেই কাঠামোটাকে তো আমরা আন্ডো করতে পারি নাই, কারণ আসলে সেটার জন্য যথেষ্ট প্রস্তুতি সমাজের ভিতরে ছিল না। এই কারণে পুরনো বন্দোবস্তটা টিকে গেছে। কারণ সমাজের মধ্যে ধরেন আপনার কোনো বিপদ হলো, তখন আপনি আপনার পরিচিত কারোর কাছেই যাবেন যে একটু হলেও ক্ষমতাবান। সে যদি আগের আমলে হতো তাহলে আওয়ামী লীগের সাথে থাকতো, এই আমলে হলে অন্য কোনো দলের সাথে আছে। কিন্তু এই যে মানুষের সমাজের ভিতর স্বাভাবিক সম্পর্কের যে জাল, সেই জাল কিন্তু একটা রেজিম চেঞ্জ হলে কিংবা একটা গণঅভ্যুত্থানের পর একটা বিশাল বড় কাঠামো ধসে পড়ে গেলেও আপনার সামাজিক সম্পর্কের জাল ধসে যায় না। এটার জন্য বিপ্লব লাগে, যেটা অবশ্য হয় নাই আর কি। সেই জন্য অভ্যুত্থান হলো। হ্যাঁ, অভ্যুত্থান হয়েছে। যদি আমরা প্রথমে বলেছিলাম দ্বিতীয় স্বাধীনতা, তারপর বিপ্লব, তারপর এখন অভ্যুত্থানে এসে মোটামুটি সেটেল হয়েছে সবাই। তারপরে গতকালকে আমরা শুনলাম একটা দাঙ্গাও। হ্যাঁ, মানে ওটা তো নিশ্চয়ই ওনারা বলবেনই, স্বাভাবিক। যাই হোক, সেই আলাপে নেই। কিন্তু যাকে দেখে আসলে সমাজ বদলাবে, সমাজের তো বিভিন্ন স্তর, সেই স্তরের ধরেন আমি যদি মিড টায়ার থেকে ধরি, যে বদলাবে, যারা এই আন্দোলনটা করলেন, সেই আন্দোলনকারীদের মধ্যেও তো এক ধরনের বিভেদ, মানে সেটা প্রকাশ্যে হচ্ছে, এবং সেই বিভেদ থেকেই মানুষজন ভাবছে যে এরা বোধহয় পথ হারিয়েছে। এই জায়গায় আসলে এই অভ্যুত্থানকারীদের সাথে যারা, বা অভ্যুত্থানকারীদের করণীয় কি ছিল, বা তারা যে বলা হচ্ছে যে তারা ক্ষমতার কাছাকাছি যাওয়ার জন্য আসলে এখন নানা ধরনের পদক্ষেপ নিচ্ছেন, সেটা আসলে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া হলো। মানে ওরা তো ক্ষমতার কাছাকাছি আছে, ওরা তো ক্ষমতা থেকে খুব বেশি দূরে নাই, কারণ দীর্ঘমেয়াদী ক্ষমতার কাছাকাছি। আমরা কি আসলে জানি যে এখন যারা ক্ষমতায় আছে তাদের মেয়াদটা কতটুকু? আমরা তো জানি না। সুতরাং এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে ওরা ক্ষমতার কাছে আছে, আসলে খুব কাছাকাছি আছে। এইটা ডেফিনেটলি তাদের মধ্যে যে অনৈক্য, সেটার তৈরি করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু আমার যতটুকু মনে পড়ে যে ধরেন 8 তারিখে যে সরকারটি গঠিত হলো, সেই সরকারটি গঠিত হওয়ার সিদ্ধান্ত যখন হচ্ছে, তার আগে আমরা ওদেরকে বলেছিলাম যে 4 তারিখে আমাদের একটা সংবাদ সম্মেলনে আমরা নেটওয়ার্ক থেকে বলেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা দিয়ে শেখ হাসিনার এখন চলে যাওয়া উচিত। এবং সেই অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে আমরা একটা রূপরেখাও দিয়েছিলাম যে এখানে নাগরিকদের মধ্যে থেকে হতে পারে, এবং সেটা মানে সেটা নির্বাচিত, মানে সেটাকে চুজ করবে হচ্ছে শিক্ষার্থীরা, কিন্তু শিক্ষার্থীরা ক্ষমতার বাইরে থেকে এক ধরনের মানে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে, যাতে
এরা ক্ষমতাতে যারা গেলেন তারা যেন চিরস্থায়ী হয়ে না যান। আমার মনে আছে যে আমরা এই শব্দটা ব্যবহার করেছিলাম। এবং ধরেন ক্ষমতা মানে যারা ক্ষমতায় এখন আছেন তারা যেন না মনে করেন যে এই বন্দোবস্তটা চিরস্থায়ী, যেরকম আমরা এর আগে একবার কেয়ারটেকারের ক্ষেত্রে দেখেছিলাম। এবং সেই জায়গাটাতে যাতে যেতে না হয় সেই জন্যই এক ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স দরকার ছিল। প্লাস 90-এর গণ অভ্যুত্থানের মানে অভিজ্ঞতা থেকেও আমরা জানি যে এমন কোনো পরিস্থিতি যদি আবার তৈরি হতো যেখানে ক্ষমতার মূল জায়গার সাথে ছাত্রদের কোনো সম্পর্ক নাই, দে গো ব্যাক টু দ্য ক্লাসেস, তখন যেটা হয় যে পলিটিক্যাল পার্টিরা আবার সেই পুরনো জায়গায় ফেরত যায়। সুতরাং ওদেরকেও একটা চাপে রাখার জন্য শিক্ষার্থীদেরকে এক ধরনের ছায়া সরকারের প্রস্তাব আমরা করেছিলাম। যাই হোক, সেটা ওনারা মানে মানেননি, বা ওটা ওনাদের নিশ্চয় অন্য কেউ, মানে এটাই আমি বলতে চাচ্ছি, শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের আসলে সেই যোগাযোগটা ছিল না। আমরা পাবলিক পরিসরে একজন আরেকজনের সাথে কথোপকথন করছিলাম। শিক্ষার্থীদের সাথে তাহলে কাদের যোগাযোগ? সেইটা তো আমি বলতে পারবো না, গোয়েন্দা সংস্থারা বলতে পারবে, শিক্ষার্থীরা বলতে পারবে। আমাদের আসলে আমাদের রাজনীতিটা তো আসলে ছিল জনপরিসরের রাজনীতি, অ্যাক্টিভিস্টদের পলিটিক্স। আমার ছাত্র আহত হয়েছে, আমার ছাত্রকে মারা হচ্ছে, আমার ছাত্র নিহত হয়েছে, আমার ছাত্র শহীদ হয়েছে, এখন আমাকে যেতে হবে, এটাই মূল কথা ছিল। এর বাইরে আর কোনো কিছুর কোনো হিসাব নিকাশের খবর আমরা জানি না। এটা কেউ জানলে এটা তারা বলতে পারবে, আমি বলতে পারবো না। এই ছাত্ররাই তো বলেছে যে আসলে আমি স্বৈরাচারকে সরাতে চাই, আমি এতদিনের যে মরচে পড়া যে রাজনীতি সেটাকে বদলে দিতে চাই। কিন্তু এখন দেখা যাচ্ছে 1 বছরের মাথায় এসে যেই অভ্যুত্থান থেকে যে দল তৈরি হলো, রাজনৈতিক দল তৈরি হলো, সেই রাজনৈতিক দল বিরুদ্ধে নানা রকমের অভিযোগ। তার নিজের দলের লোকই চলে যাচ্ছে যে এই জুলাইকে চেতনার রাজনীতি শুরু হয়েছে বলে আমরা দেখলাম কদিন আগে উমামা ফাতেমা রিজাইন করলেন এবং বললেনও যে আসলে এই চেতনা বিক্রি চলছে, চেতনাকে নিয়ে বাণিজ্য চলছে। তাহলে আমি একটা সাধারণ মানুষ, আমি কিভাবে কার উপর ভরসা করব যে আমাকে বলেছিল যে আমি বদলে দেওয়ার রাজনীতি করতে চাই, নয়া বন্দোবস্তের রাজনীতি করতে চাই, অথবা সামনের দিকে কতটা আলো দেখতে পান? এখানে একটা পয়েন্ট আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট, যে আসলে এনসিপি তো মাত্র নতুন দল, বেশি সময় হয় নাই। সুতরাং ওদের ব্যাপারে আমি একটু কম বলতে চাই, কারণ ওদের এখনো ওরা কি চাচ্ছে এখনো বিচার করার মতো জায়গায় পৌঁছায় নাই সেই অর্থে। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 1 বছরে এসে উমামা ফাতেমা চলে যাচ্ছে। উমামা তো আসলে ওদের রাজনৈতিক ফ্রন্টে কখনো ছিল না। আমি বলবো যে অনেক অর্থে একজন মানে খুবই মার্জিনালাইজড নেতা ও এই আন্দোলনের। বোথ হচ্ছে ইন টার্মস অফ সে একজন ফিমেল প্লাস বাম রাজনীতি করার অভিজ্ঞতা, সব কারণেই ওকে বেশ একটু কোণঠাসা করেই রাখা হয়েছিল, এবং আমার ধারণা ওইটা নিয়ে কাজ করতে বা এগোতেও নিশ্চয়ই বাধা দেওয়া হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে সে কারণেই তো সে এখান থেকে বেরিয়ে গেছে। কিন্তু এমন তো আমরা দেখতে পাচ্ছি যে এই আন্দোলনে অংশ নেয়ার কে কাজে লাগিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় গেছেন, বিভিন্ন মানে এমন জায়গায় গেছেন যেখান থেকে তার ব্যক্তিগত লাভ হচ্ছে। এই জিনিসটাকে আমার মনে হচ্ছে যে শিক্ষার্থীরা এভাবে ডিফাইন করছে, যেটা বিক্রি হচ্ছে জুলাই। আরেকটা জিনিস হচ্ছে, তো আমরা তো যেরকম শুনতাম আগে, এবং সেটাকে আমরা মানে ডিনাউন্স করতাম, যে যেভাবে বাইনারি তৈরি করা হতো আর কি, যে আপনি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন আপনি তাহলে রাজাকার বা জামাত শিবির। হ্যাঁ, তো এখন এই যে জামাত শিবিরের ট্যাগ, এই যে এই আপনি এটা না হলে অন্যটা, এই বিষয়টা আসলে আবার চলে এসছে। এবং এখন হচ্ছে যে আপনি তাদের কোনো কথায়, এবং এই তাদেরটা যে কে, মুশকিলটা হচ্ছে এখানে, মানে এটা কি এনসিপি, এটা কি সরকার, এটা কি জামাত, এটা কে, কাকে কার বিরুদ্ধে বললে আপনি আওয়ামী দোষর ট্যাগ পাবেন না, মানে এটা মানে বের করা কঠিন হয়ে যাচ্ছে। তার মানে এখন যেটা হয়েছে, যেহেতু অসংখ্য রকমের ইন্টারেস্ট একজন আরেকজনের এগেনস্টে পিটেড এগেনস্ট ইচ আদার, তার ফলে আপনি যখনই অন্য দলের বিরুদ্ধে কোনো কথা বলছেন তখনই তারা আপনাকে জামাত শিবির না কি সরি আওয়ামী লীগের দোষর বানিয়ে দিচ্ছে। এবং সেটা ধরেন বিএনপির বিরুদ্ধে বললে বিএনপির লোকজন, আবার জামাতের বিরুদ্ধে বললে জামাতের লোকজন, এনসিপির বিরুদ্ধে বললে এনসিপির লোকজন। শিওর না যে কখন ট্যাগ খেয়ে যাবে, হ্যাঁ, এবং কখন কি কারণে আপনি ট্যাগ খাবেন এটা আপনি আসলে এখন বুঝতে পারবেন না। কে দিবে সেটাও বোঝা যাচ্ছে না, কে মানে আপনার শত্রুকে, মিত্রকে, বন্ধুকে, এটা আসলে এখন আপনি কি একটা ঘৃণার চাষ দেখতে পান চারপাশে? কত ঘৃণা বলবো না, আমার মনে হয় একটা বেশ একটা বদলার চাষ আছে, মানে একটা রিভেঞ্জ, একটা বদলা নিবে, প্রতিশোধের চাষ দেখতে পাচ্ছি। মানে আমার কথা হচ্ছে, একটা জাতি যখন ট্রানজিশনাল জাস্টিসের প্রয়োজন হয়, মানে ধরেন এরকম একটা মেজর গণ অভ্যুত্থান হয়েছে, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হয়েছে, 1400 মানুষ মারা গেছে, মানে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, এরকম একটা পরিস্থিতিতে আপনি যখন রিবিল্ড করতে যাবেন, তখন প্রথম আপনাকে গণতান্ত্রিকতার পথে হাঁটতে গেলে আপনাকে প্রথমে অ্যাকাউন্টেবল করতে হবে যারা এগুলোর জন্য, হত্যাকাণ্ডের জন্য দায়ী। আপনাকে শাস্তি নিশ্চিত করতে হবে, আপনাকে পুনর্বাসন এবং ট্রিটমেন্ট এগুলো নিশ্চিত করতে হবে যারা আহত এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারগুলোকে।
এইগুলোর যখন হবে তখন কিন্তু মানুষ আসলে হোপটা দেখতে পাবে যে আচ্ছা আমরা একটা ভালো জিনিসের জন্য, ভালো জিনিসের আকাঙ্ক্ষা নিয়ে রাস্তায় গিয়ে আন্দোলন করতে গিয়ে গুলি খেয়ে মরে গেছে আমার লোক বা আমার পরিবারের সদস্য, তার একটা তো কিছু সঠিক রাস্তায় হচ্ছে। আমরা দেখলাম যে ধরেন শত শত মানুষের নাম দিয়ে মামলা হচ্ছে, এবং যেগুলোর মাধ্যমে মামলাগুলোর যেমন ওজন কমিয়ে ফেলা হয়েছে, এই অপরাধের যে ব্যাপকতা, অপরাধের যে গ্র্যাভিটি, সেটাকে কমিয়ে ফেলা হয়েছে। কারণ যে কোনো জায়গায় আপনার নাম ঢুকিয়ে দিতে পারে, এবং তারপরে যখন এরকম মানুষকে ঢুকিয়ে দিচ্ছে তখন আপনি বুঝবেন যে আসলে তাহলে সত্যিকারের কালপ্রিটদেরকে বা সত্যিকারের অপরাধীদেরকে খুঁজে বের করার কোনো চেষ্টাই নাই। মানে এটা হচ্ছে যে একটা বাণিজ্যের ব্যবস্থা আর কি কারো কারোর জন্য। সমাজবিজ্ঞানের অধ্যাপক থেকে একদম আমার ব্যক্তিগত জায়গা থেকে এই প্রশ্ন, মানে এটার বাইরে আর কি, সেটা হচ্ছে যে এই পরিবর্তন, এই যে এক ধরনের অদ্ভুত মানসিকতা, আপনি যেটা বলছেন যে সমাজকে আসলে পরিবর্তন হতে হবে এবং সেটার জন্য লম্বা সময় আসলে লাগবে, কতদিন সময় লাগবে? ইউ নেভার নো কতদিন সময় লাগবে, কিন্তু এই ইনস্টিটিউশন যদি বিল্ড না করেন তাহলে জীবনেও হবে না। মানে ইনস্টিটিউশন বিল্ড করাটাই আমার কাছে মনে হয়েছিল যে এই সরকারের সবচেয়ে প্রধান কাজ হওয়া উচিত ছিল। ইনস্টিটিউশন বিল্ডের প্রসঙ্গে যেহেতু আসলে সংস্কার, সেটা করতে যেই তো আমরা আসলে সংস্কারের জন্য 11টা কমিশন করা হলো, এবং সেই 11টা কমিশনের মধ্যে আবার প্রায়োরিটি পাচ্ছে 2টা বা 3টা কমিশন, যেখানে গুরুত্বপূর্ণ মানে আইন শৃঙ্খলার মতো কমিশন পেছনে রয়ে যাচ্ছে, পুলিশ গণমাধ্যম পেছনে রয়ে যাচ্ছে, এরকম আমরা দেখলাম শিক্ষা কমিশন, শিক্ষা সংস্কার নিয়ে কোনো কমিশনই হয়নি। এই জায়গাটিতে একটু মানে ওই জায়গায় যাবো, এইটা নিয়ে আমার খুব মানে জানার ইচ্ছা যে কেন শিক্ষা সংস্কার কমিশন হলো না, মানে এইটা কি কারণে বাদ পড়ে গেল? কারণ যারা ক্ষমতায় এখন আছেন তারা শিক্ষা সংস্কার কমিশন করার মতো সাহস রাখেন না। তাই সাহস রাখেন না মানে আমি একদম মানে আমি আসলে হুবহুই বলছি, উনি বলেছেন যে আমি সাহস করি না এটা করতে। মানে কোন অর্থে? ইটস নট মাই লিমিট অর হ্যাঁ, মানে এটা নিয়ে গন্ডগোল হবে। মানে আমি বলছি এটাই যে এই সরকারের ব্যাপারে আমার যেটা, মানে আপনি সরকারের ব্যাপারে কিছু জিজ্ঞেস করেন নাই, কিন্তু আমার ডিসঅ্যাপয়েন্টমেন্ট সরকারের উপর সবার আগে। যেমন এই যে আমি বিচার প্রক্রিয়া, নিহতদের এবং আহতদের ট্রিটমেন্ট দেওয়ার ব্যাপার বললাম, সেরকমই বললাম এই সংস্কার কমিশনগুলো নিয়েও। মানে ঠিক যেটা আমার কাছে মনে হয়েছে যে সরকার নিজেকে সবসময় দুর্বল হিসেবে পোজ করতে ভালোবাসে, যেটা কেউ জোরে একটা বাতাস দিলেও ধাক্কা খেয়ে পড়ে যাবে। এই ভয়টা সারাক্ষণ সরকার পাচ্ছে এমন একটা ফিলিং আমাদেরকে দেয়, এবং এই ফিলিংটা আমাদেরকে দেয় এর মাধ্যমে তারা সবসময় মানে আমাদেরকে মনে করাতে চায়। প্রবাবলি, আই ডোন্ট নো, কিন্তু আমার কাছে এটা মনে হয়েছে যে এই পুরো 10 মাসে যা কিছু হয়েছে তার সেই ব্যর্থতার দায় যদি দিতে চান, সবচেয়ে বেশি দিতে হবে আমাদের এখন যারা সরকারে আছেন তাদেরকে। কারণ তারা আমি জানি যে তাদের অনেক ধরনের চ্যালেঞ্জেস ছিল, কিন্তু সেই চ্যালেঞ্জেস থাকা অবস্থাতে সেটা থাকবে জেনেই ওনারা এই কাজটি করতে এসছেন, এবং ওনারা একটা গণ অভ্যুত্থানের পরে একটা রাষ্ট্রকে ঠিকঠাক করার জন্য, একটা সংস্কারের পথে যাওয়ার জন্য, ডেমোক্রেটাইজেশনের পথে যাওয়ার জন্য ওনারা এসছেন। কিন্তু ওনাদের মধ্যে আমি সেটার জন্য আমি কি বলবো, ওরা যে সারাক্ষণ দায় আর দরদের কথা বলে, আমার না দায় লাগে না দরদ আছে লাগে। এটা মানে আমার কাছে মনে হয় যে ওনাদের মধ্যেই সবচেয়ে কম দরদ আছে জুলাইয়ের জন্য, সবচেয়ে কম দরদ আছে জুলাইয়ের যে আসল আকাঙ্ক্ষাটা ছিল যে রাষ্ট্র সংস্কারের। কারণ ওনারা যেই রাস্তায় মানে এক ধরনের আমি বলবো যে কেমন যেন একটা টেক্সট বুক এক্সাম্পল অফ রিফর্ম ওনারা বলছেন, এবং ধরেন টেক্সট বুক এক্সাম্পল অফ ঐক্যমত্য কমিশনের আলাপ আলোচনা আমার কাছে টেক্সট বুক এক্সাম্পল মনে হচ্ছে। কারণ ধরেন আপনি একটা রাজনৈতিক দল করেন, আপনাকে কিন্তু আজকে থেকে কয়েক মাস পরে হোক বা কয়েক বছর পরে হোক আপনাকে কিন্তু ইলেকশনে যেতে হবে। সুতরাং আপনার একটা ম্যানিফেস্টো আছে, আপনার 31 দফা আছে, অথবা 2 দফা আছে, অথবা 5 দফা আছে, অথবা 7 দফা আছে। এই প্রত্যেকটা পার্টি তাদের 7 দফা ঘোষণা দিয়েছে, তাদের 31 ঘোষণা দিয়েছে। এরপরে আপনি ওনাদেরকে সবার সামনে বসায় বলবেন যে ওরা বলছে 3 দফা, এখন এই 7 দফা থেকে আপনি 3-এ আসেন, আর 31 দফা থেকে আপনি 3-এ আসেন। উনি 31 থেকে যদি 1ও কমে সেটাও কিন্তু ওনার পলিটিক্যাল পরাজয়, আর এটা যে 3 থেকে 1ও কমে এটাও তাদের পলিটিক্যাল পরাজয়। এইটুকু বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সবাই বুঝে। এখন এই যে জনপরিসরে এই আলাপগুলো হচ্ছে এবং এর মাধ্যমে নাকি ঐক্যমত্যে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে, আই ডোন্ট নো হাউ ইট ওয়ার্কস। অ্যাটলিস্ট বাংলাদেশের রাজনীতিতে কিভাবে ওয়ার্ক করে আমি জানি না, বিকজ দিস হ্যাজ টু বি ডেল্ট উইথ ইন এ ডিফারেন্ট ফোরা কমপ্লিটলি। মানে এটা তো জনগণের সামনে আপনারা দেখছেন যে রাজনৈতিক দলগুলো একটা মিটিংয়ে বসতেছে, তারা কথা বলতেছে, কিন্তু আপনি তো আগে থেকেই জানেন যে ওনার কথা ছিল, উনি বলছেন যে 100 আসনে উনি ডাইরেক্ট ইলেকশন চান না।
এই দল। এখন সেই দল যখন ডাইরেক্ট ইলেকশনে রাজি হবে, সেটা তো আপনাকে ডিসক্রিটলি রাজি করাইতে হবে, এবং এই ফলাফল নিয়ে আবার জনগণের কাছে যাবে ভোটের জন্য। সে তারা বলবে তুমি তো কয়েকদিন আগে বলেছেন যে বলেছো এইটা, এখন কেন এটা বলতেছো, তার মানে তুমি তো আগেই হেরে গেছো। তো এইরকম একটা পরিস্থিতি যখন আমরা হ্যান্ডেল করছি, আমার কাছে মনে হচ্ছে যে এই হ্যান্ডলিং এর মধ্যে অনেক বেশি মানে রাষ্ট্রবিজ্ঞানের টেক্সট বুকে যা লেখা থাকে সেগুলোর বেসিসে হচ্ছে, রাদার দেন আমাদের নিজস্ব গ্রাউন্ডেড রিয়েলিটির চাইতে। তাহলে আপনার কাছে কি মনে হয় যে এই যে ঐক্যমত্য কমিশন বা এই যে সংস্কারগুলো করার যে 11টা কমিশন হলো, সেখান থেকে যদি আমরা ধরি যে এখনো তারা 3টাতেই আটকে আছেন, মানে মূল 3টা জায়গায় আটকে আছেন, আমার একটু জানার ইচ্ছা যে যেই 3টি জায়গায় আটকে আছেন প্রধানমন্ত্রীর আবার হতে পারবেন সংবিধান সংস্কার হবে না, হ্যাঁ, এবং কিভাবে হবে রাষ্ট্রপতির এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা, এটা কতটা গুরুত্বপূর্ণ একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য? মানে আমাদের যেটা পুলিশ সংস্কার বা আইন শৃঙ্খলা বা আসলে আমার নির্বাচন কমিশন সংস্কার, কোনটা আসলে বেশি গুরুত্বপূর্ণ? আসলে কোনোটা একটা মানে ওইভাবে ঠিক তুলনাযোগ্য না, কিন্তু আমি যেটা বুঝতে পারি, আমি যেটা বুঝতে পারি যে আসলে কিছু কিছু সংস্কার আসলে এই সরকারই করে ফেলতে পারে, যেগুলো স্বল্প মেয়াদে এবং যেগুলো তারা এক্সিকিউটিভ অর্ডারে করতে পারে, সেগুলো তারা এখনই করতে পারে, কিন্তু সেটা করার সদিচ্ছা তাদের আছে কিনা, এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার কাছে মনে হয় যে সবগুলোর ক্ষেত্রে নাই, কারণ পুলিশ সংস্কার বা মিডিয়া সংস্কার কিংবা নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন, এত অসাধারণ সব প্রস্তাব ওখানে আছে, স্বল্প মেয়াদে, মধ্যমেয়াদে এবং দীর্ঘমেয়াদের গুলো বাদ দিলাম, তাদেরই একমাত্র সুযোগ ছিল এটা এগুলোকে করে ফেলার, এবং সেখানে আমরা দেখলাম যে এক ধরনের ব্যাকল্যাশ, তারপরে সাথে সাথে সরকার মনে হলো যেন একদম নিস্তব্ধ নীরব হয়ে গেল, যে এটা যে তাদের অ্যাপয়েন্ট করা কমিশন সেটাও তারা স্বীকার করতে চাচ্ছে না। পরিস্থিতি এমন যে তাদের পক্ষে ওই সংস্কার কমিশনের এগেন্সে যখন বিশাল এক ধরনের ব্যাকল্যাশ তৈরি হলো, সেটার তাদেরকে সাপোর্ট করার জন্য সরকারের ভেতর থেকে আমরা একটা সেন্টেন্সও দেখি নাই। তার মানে হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে, আমি যেটা আবার ফেরত যাই ওই আগের কথাটাতে যেটা বলছিলাম, যে এক ধরনের টেক্সট বুক মানে এক্সারসাইজ হচ্ছে। এখন আলটিমেটলি আমরা সকলেই জানি যে এই সমস্ত সিদ্ধান্তগুলো হয়তো অন্য কোথাও হবে। এখন সেই অন্য কোথাওটা কি প্রক্রিয়াটা কাজ করবে সেটা নিয়ে হয়তো এখন এক্সপেরিমেন্টেশন চলছে ফিল্ডে। হাউএভার আপনি যেটা বলছেন যে প্রধানমন্ত্রীর টার্ম ঠিক করা, এগুলো কি আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিনা, কিছুটা তো গুরুত্বপূর্ণ, কারণ আমার ধারণা পলিটিক্যাল পার্টিগুলো ভয় পাচ্ছে যে ইলেকশনের পরে এর অনেকগুলোই আসলে আর করা যাবে না এবং করা যাবে না, কারণ যেহেতু আমাদের সিস্টেমটা চর্চাটা ডেসপটিক করে তোলে। আমি যেটা বলেছিলাম যে সমাজের ভিতরে তো কাজ হয় না, সবাই তো লাভ দিয়ে আগে চলে যেতে চায়। এখন এই যে লাভ দিয়ে আগে চলে যেতে চায়, যে তাকে আগে চলে যেতে সাহায্য করবে তাকে সে ক্ষমতায় রাখবে। এর ফলে যেটা হয় যে একটা ডেসপটিক, একটা স্বৈরতান্ত্রিক লিডার তৈরি করার সম্ভাবনাও সমাজের ভেতরেও আছে, মানে ওই লিডারদের তো আছেই, সমাজের ভেতর থেকেও আসে। তার ফলে এগুলোকে চেক করার জন্য তারা নানাবিধ, আসলে রাষ্ট্রবিজ্ঞানীরা নানান রকম চেক অ্যান্ড ব্যালেন্সের মানে উদ্ভাবন করার চেষ্টা করেন। যেরকম ধরেন কেয়ারটেকারও তো একটা খুব অদ্ভুত ব্যাপার ছিল, আমরা যখন 90 গণ আন্দোলনের পরে দেখেছি। তো একই রকম ভাবে এই যে নতুন নতুন আইডিয়াগুলো আসছে, মূল ইস্যুটা হচ্ছে যেহেতু আমাদের ইলেকটোরাল মানে ইলেকশনের পরে আমরা কে ক্ষমতায় যে কি করবে এবং ইনস্টিটিউশন যেহেতু তৈরি নাই, সুতরাং এই ভয়টা, আস্থার অভাবটা রয়ে গেছে, এবং সেই কারণে তারা চাচ্ছে এমনভাবে চেক অ্যান্ড ব্যালেন্স করতে, উচ্চকক্ষ তৈরি করা, যাতে করে তারা এমন কিছু পরিবর্তন করে ফেলতে না পারে যেটা ঠিক যেরকম আর কি শেখ হাসিনা যেটা করেছিলেন, সেই জায়গা মানে সেই ভয় থেকে। আসলে তাহলে তো সবার মাথার মধ্যেই আসলে সেই কাঠামোটা রয়ে গেছে, মানে আমার আসলে আওয়ামী লীগও যা, আমার আসলে বিএনপিও তো, আমার এনসিপিও বড় হয়ে তাই হবে, আমার জামাতও আসলে একই রকম করে ভাবে, মানে এই যে ফেসিবাদী ক্ষমতার যে কাঠামো, সেইটার পরিবর্তন আসলে কোনো রাজনৈতিক দলই চায় না। আমার মানে মনে হয় যে রাজনৈতিক দলগুলো এক্ষেত্রে যদি তারা না চায়, আমি জানি না আসলে কে চায়, আর এটা তো আমরা বলতে পারি না কে চায় আর কে চায় না। আচরণ দেখে মনে হয় যে প্রত্যেকেই তার ক্ষমতাকে সুসংহত করতে চায়, এর বাইরে আর কিছুই চায় না। যে মূল্যে সে তার ক্ষমতায় যাওয়া সুসংহত করতে পারে সেটাই সে চেষ্টা করছে। এক্ষেত্রে আমি সেকেন্ড ডিসঅ্যাপয়েন্টেড এই পলিটিক্যাল পার্টিগুলোর উপরে, কারণ পলিটিক্যাল পার্টিগুলোর সুযোগ ছিল এই যে একটা অভূতপূর্ব জাগৃত অবস্থা, যে জাগ্রত অবস্থাটা হচ্ছে যেখানে মানে বাংলাদেশের আরবান এলিট বলেন, মিডল ক্লাস বলেন, নিম্নবিত্ত ছেলেমেয়েরা বলেন, যারা কিছুটা হলো পড়ালেখার সুযোগ পেয়েছে, তারাও কিন্তু চাইছে টু সার্ভ দ্য নেশন, টু মেক চেঞ্জেস।
তারা যে এই যে পলিটিক্যাল পার্টিগুলো হচ্ছে সেই প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মগুলো এই স্বপ্নালু ছেলেমেয়েদেরকে জায়গা দিতে পারতো, সেইখানে তারা 10 মাসে আমি মনে করি ফেল করেছে। তারা স্বপ্নালু ছেলেমেয়েরা কি চায় সেটা নিয়ে চিন্তা করে নাই, তারা তাদের নিজেদের ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত করার দিকেই চিন্তা করেছে। যখন এই যে মিলে যাবে না, যখন এই যে একটা বড় মানে একটা বড় গোষ্ঠী যখন আসলে হতাশ হবে, তারা কি আবার রিভোল্টের সুযোগ থেকে যাচ্ছে? সাধারণত এরকম বড় পলিটিক্যাল আপহিভালের পরে আরো ছোট ছোট আপহিভাল হয়। এটা মানে রাষ্ট্রবিজ্ঞানের যারা পাঠক তারা সকলেই জানবেন যে এখন খুবই একটা ট্রানজিশনাল ফেজ যাচ্ছে। এই ট্রানজিশনাল ফেজের পরে আসলে কি হবে এটা কিন্তু আসলে কেউই বলতে পারছেন না। আদতে ইলেকশন, তারপরে নতুন দল ক্ষমতায় আসা, তার ক্ষমতায় থাকা ইত্যাদি, মানে যেই ক্ষমতার জন্য সবাই কারাকারি কামড়াকামড়ি করছে, আমার সবচাইতে আয়রনিক্যাল লাগে ওই জায়গাটাতেই যে সেই ক্ষমতায় যাওয়ার রাস্তা না সোজা দেখা যাচ্ছে, অথবা সেখানে যাওয়ার পরে তারা টিকে থাকতে পারবেন এটাও সহজে দেখা যাচ্ছে না। কারণ এই যে একটা অভূতপূর্ব মানে জনগণের মধ্যে একটা জাগরণ হয়েছে যে তারা আসলে আপনাকে অ্যাকাউন্টেবল রাখতে চায়, কিন্তু আপনি যদি আপনার সেই পুরনো রাজনীতিই করতে থাকেন তাহলে আপনার জন্য আসলে সামনে বিপদ আছে। সেক্ষেত্রে আমরা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দেখি যে উগ্র ডানপন্থার এক ধরনের ঝুঁকি দেখতে পাচ্ছেন। বেশ কিছু কলাম দেখেছি আমরা বিভিন্ন আলোচনা এটা উঠে আসতে দেখেছি যে বাংলাদেশে উগ্র ডানপন্থার ঝুঁকি বাড়ছে। আপনার কাছে কি মনে হয় এই সুযোগে কি সেই উগ্র ডানপন্থার ঝুঁকি বাড়ছে? বাংলাদেশে এখন যে অবস্থা তাতে আমার কাছে মনে হচ্ছে ওনাদের এই যে অত্যন্ত উগ্র মতবাদ ওনারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, এটা আসলে ওনাদের সম্ভবত ব্যাকফায়ার করবে। কারণ এই মুহূর্তে তো জনগণ জাগ্রত, খুব সজাগ আছে। এই সজাগ থাকা অবস্থাতে তাদেরকে আমি ওই যে বললাম যে একটা নতুন রাস্তায় না যাওয়ার চেষ্টা করে পুরনো রাস্তায় থাকতে থাকলে তখন তাদের ওই খামতিগুলো অনেক বেশি করে দেখা যায়। আর আরেকটা বিষয় হচ্ছে যাদের অনেক শক্তি আছে তাদের কিন্তু শক্তি দেখাতে হয় না। যাদের শক্তি কম আছে তাদের অনেক বেশি উচ্চকিত থাকতে হয় যে আমাদের অনেক শক্তি। এটাও একটা মানে আমার কাছে এটাও একটা সম্ভাবনা। আমি আসলে জানি না প্রতিটি নির্যাতনের ঘটনা যা কিছু হয়েছে পোস্ট 5th of August, যেমন আপনি ধরেন বাউলদের উপর হামলা, মাজারের উপর হামলা, মন্দিরের হামলা, হিন্দু সম্প্রদায়ের উপর হামলা থেকে শুরু করে এমনকি আওয়ামী লীগের লোকজনের বাড়ি ঘর ইত্যাদির উপর হামলা ইত্যাদি, তারপর নারী এবং আদিবাসীদের উপর হামলা, এই যে নানান সময় যেগুলো হয়েছে প্রতিটি ঘটনার অসম্ভব নিন্দাযোগ্য ঘটনা এবং এটার প্রতিটিরই নানান রকম অভিঘাত আছে। এই অভিঘাতের মধ্যে নারীর ক্ষেত্রে অভিঘাতটা খুবই পরিষ্কার দেখা যাচ্ছে। আপনি যে কথাটা বললেন, আমরা কিন্তু জানি না যে 23 সালের জুলাই মাসে বা জুন মাসে কতজন নারী নিগ্রহের শিকার হয়েছেন। আমরা জানি না 24-এ কতজন হয়েছে, জানি না 25-এ কতজন হয়েছে। আমরা ধরে নিচ্ছি বেসড অন সর্ট অফ রিপোর্টস দ্যাট আর হাইলাইটেড বাই দ্য মিডিয়া, তার ভিত্তিতে ধরে নিচ্ছি। আর এই ধরে নেওয়ার মধ্যে একটা ঝামেলা আছে, কারণ মিডিয়ার সংস্কার কমিশনের রিপোর্ট অনুযায়ী আমরা জানি যে মিডিয়ার মধ্যে অনেক ধরনের ব্যাপার রয়েছে যা হয়তো সত্যিকারের ঘটনাগুলোকে সামনে নাও আনতে পারে। এখন এই যে বা মিসইনফরমেশন ডিসইনফরমেশনের যুগ, এখানে সেটারও একটা বড় ক্যাম্পেইন আমরা দেখেছি। এরকম একটা পরিস্থিতিতে আমরা না জানলেও, আমরা যদি নাও জানি যে আসলে সমান অথবা বেশি অথবা কম, যেটা দেখা যাচ্ছে, যেটুকু মিডিয়াটাইজড হচ্ছে সেটুকু দেখে কিন্তু এই ভয়টা তৈরি হওয়াটা খুব অস্বাভাবিক না। এবং এই ভয়টা যে সত্যি এটা আমি 100% এগ্রি করি। এবং এই ভয়টা দেখানো ওই রাজনীতিরই অংশ, যে রাজনীতি আপনাকে আসলে ঘরের ভিতর ফেরত পাঠাতে চায়, আমাকে ঘরে ফেরত। না, এটা কি ওই রাজনীতি যে আসলে আমার শক্তি কম কিন্তু আওয়াজটা তুলছে আমি জোরে, এটা কি ওই রাজনীতি? ভয় পাই, যাতে করে ভয় পাই আমরা। কারণ নারী এখানে আরেকটা জিনিস আমি খুব যেই জায়গাটাকে আমি মনে করি যে পোস্ট আগস্ট যদি আমার কোনো অপটিমিজমের জায়গা থাকে, একটা বলেছি যে জনতার সজাগ অবস্থা আমার একটা অপটিমিজমের জায়গা, দ্বিতীয় অপটিমিজমের জায়গা যে এত ভয়ঙ্কর মিসোজিনিস্টিক স্পেস, যেটা প্রবলভাবে নারী বিদ্বেষী একটা সমাজের মধ্যে বসবাস করেও পোস্ট অগাস্ট আমরা দেখছি যে নারীরা রাজনীতিতে আকাঙ্ক্ষা নিয়ে আসতে চাইছেন। এবং তারা জানেন যে তাদের আগের রাজনীতিবিদ নারীরা, ধরেন সেটা বিএনপির নেত্রী হতে পারে, সেটা অন্য যে কোনো রাজনৈতিক দলের নেত্রী হতে পারে, তাকে কি ভয়াবহ সাইবার বুলিং এর শিকার হতে হয় তা জানা সত্ত্বেও ওনারা কিন্তু প্রবল চেষ্টা করে যাচ্ছেন রাজনীতিতে টিকে থাকার আশার। এটা কিন্তু একটা বিশাল আশার ব্যাপার যে ওনারা এত কিছুর পরেও এখানে আসতে চাইছেন। এবং এই মানুষগুলো যারা ডেসপাইট অল দিস চ্যালেঞ্জেস ওনারা আসলে আসতে চাচ্ছেন, রাজনীতিতে থাকতে চাচ্ছেন। নারীরা রাজনীতিতে থাকলে কিন্তু কোয়ালিটেটিভ পরিবর্তন আসে, এবং সেই কোয়ালিটেটিভ পরিবর্তনটার দিকে আমরা এগিয়ে গেলে একটা অংশের তো খুবই বিপদ।
সেই অংশ আপনাকে ভয় দেখাচ্ছে, আমাকে ভয় দেখাচ্ছে, আমাদের বেশিরভাগ মফস্বলের নারী, ঢাকা শহরের নারীকে রাতের বেলা যাতে বাইরে বের না হই, ঘরের বাইরে জানি বের না হই, তার জন্য ভয় দেখাচ্ছে। সেই ভয়টা কিন্তু মেয়েদের পাওয়া যাবে না। আপা, সংস্কারের জায়গাটাতেই আমরা ছিলাম, সেখানে আরেকবার ফিরি। সেটা হচ্ছে যে যে সংস্কার কমিশনগুলো হলো, প্রায় 11টা কমিশন, আপনার কি মনে হয় যে এখানে এটা আসলে এক ধরনের কালক্ষেপণ? এটা একদম সাধারণ মানুষের কনটেক্সট থেকে আমি বলতে চাচ্ছি, কারণ সাধারণ মানুষ মনে করে যে যে পরিবর্তনের কথা বলা হয়েছে, সাধারণ মানুষের সামনে যে প্লেটে যে খাবারগুলো দেওয়া হয়েছে, সেটা আসলে এক ধরনের সময় নষ্ট করে। কারণ এই সরকার তো নির্বাচনটা করতে পারলেই হয়, রাজনৈতিক দলগুলো একই কথা বলছে। আমি সম্পূর্ণ একমত না। আমার কাছে মনে হয় যে কিছু বেশ এই যে একটা এক্সারসাইজের মধ্যে দিয়ে গেছে। আমি শুরুতে একবার বলেছি এটা একটা এক্সারসাইজ। কিন্তু এক্সারসাইজের মধ্যে দিয়ে যাওয়ার ফলে আমরা কিন্তু আমাদের প্রায়োরিটি গুলো দেখতে পেয়েছি। আমরা কি চাচ্ছি এবং বাংলাদেশের জনগণ যা চাচ্ছে, এই কমিশনগুলো যেভাবে তৈরি হয়েছে, সেখানে হয়তো অনেক ধরনের রিপ্রেজেন্টেশন হয়নি, প্রতিনিধিত্বমূলক হয়নি অনেক ক্ষেত্রে। কিন্তু তারপরেও স্বল্প মেয়াদে, মধ্য মেয়াদে এবং দীর্ঘ মেয়াদে তারা কিন্তু বেশ কিছু প্রস্তাব সামনে এনে হাজির করেছেন, যেগুলো আসলেই যদি ঘটে তাহলে ইনস্টিটিউশন ডেভেলপমেন্টে সুযোগ আছে। সুতরাং সংস্কার বলতে তো শুধু এরকম না যে বিল্ডিংটা ভেঙে একটা নতুন বিল্ডিং বানাবো। বিষয়টা হচ্ছে যে যে জায়গায় নিয়মটা ছিল না বা যে জায়গায় কোথাও গ্যাপ আছে সেখানে নিয়মটা তৈরি করা, কোনো একটা আইন দরকার সেখানে একটা আইন তৈরি করা, কোথাও নারীর অধিকার বা তার একটা জায়গায় একটা কোনো আইন আছে যেটার কার্যকারিতা নাই, সেটাকে কার্যকর করার ব্যবস্থা করা, এগুলো তো ডেফিনেটলি প্রতিটি সংস্কার। কিন্তু সংস্কারের হয়তো যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে মিডিয়াতে বা যেগুলো বেশি মানুষ এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে সামনে আনছেন, সেগুলো হয়তো জনগণের কাছে, যেগুলো জনগণের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে না, যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে মিডিয়াতেও আলোচনা বেশি হচ্ছে। মানে এইটুকু আমি আপনাদেরকে দিতে চাই। যে সেক্ষেত্রে যে রিপোর্টগুলো প্রায় সবগুলো কমিশনে তাদের রিপোর্ট দিয়ে দিয়েছে, সেই জায়গাটিতে আসলে কেন কাজ হচ্ছে না বলে আপনার কাছে মনে হয়? এটা কি রাজনৈতিক দলগুলোর চাপ, নাকি আসলে সরকার দুর্বল? দুটোই আমার কাছে মনে হয়। রাজনৈতিক দলগুলোর কিন্তু ভেতর থেকে, মানে রাজনৈতিক দলগুলো সব দিক থেকেই প্রবল চাপ তৈরি করছে সরকারের উপরে, এবং এই জন্যই আমি বারবার বলছি যে আমার ডিসঅ্যাপয়েন্টমেন্টটা দুই পক্ষের প্রতি। কারণ রাজনৈতিক দলগুলো চাপ দিচ্ছে ওই কয়েকটা সূত্র ধরে, যেমন যেই কয়েকটা জিনিস নিয়ে আসলে তর্কের অবকাশ আছে, তর্ক করা যেতে পারে, মানে এইজ লং তর্ক তো চলতে পারে, কিন্তু সেগুলোকেই মানে মূল ধরে কেন্দ্র করে তারা এক ধরনের আলোচনা তৈরি করার চেষ্টা করছেন যে সংস্কারের প্রয়োজন নাই, এগুলো অপ্রয়োজনীয় জিনিস। কিন্তু প্রত্যেকটা কমিশন রিপোর্টের মধ্যেই এমন অনেক প্রস্তাব আছে যেগুলো আসলেই বাংলাদেশের জন্য জরুরি এবং করতে পারলে সত্যিকারের সংস্কারে পৌঁছানো সম্ভব। সেগুলো নিয়ে কিন্তু আলোচনা নাই, কারণ সেগুলো তো খবর না, যেগুলো নিয়ে তর্ক সেগুলো খবর। আচ্ছা, যেহেতু খবরের প্রসঙ্গেই আসলেন, সেখানে আরেকটা খবর ইদানিংকাল আমরা দেখছি যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন যে এই অভ্যুত্থানের পরে যারা স্টেক হোল্ডার ছিলেন তাদের আসলে যে ধরনের ঐক্য দরকার ছিল সেই ঐক্য থেকে তারা সরে গেছেন, প্রত্যেকের নিজস্ব এজেন্ডা আছে, সেই এজেন্ডা বাস্তবায়নে তারা কাজে নেমেছেন। এই যে ঐক্যটা ধরে রাখতে না পারা, বিভক্তি তৈরি হওয়া, যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে যে ভিন্ন এজেন্ডা দেখতে পাওয়া, এখানে আসলে কার দুর্বলতা দেখতে পান বা কার দায় দেখতে পান বা কাদের? এখানে দায়ের চাইতে বড় কথা হচ্ছে, এটা আমার কাছে রাজনৈতিক প্রক্রিয়ার একটা অংশ বলে মনে হয়। অভ্যুত্থান হয়েছে একটা বিশেষ পরিস্থিতি, সেই বিশেষ পরিস্থিতির আগেও কিন্তু অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর রাজনীতি ছিল এবং তারপরেও তাদের রাজনীতি আছে। অভ্যুত্থানে যারা হয়তো কখনো কোনো পলিটিক্যাল পার্টি করেন নাই, এরকম মানুষরা এসে যুক্ত হয়েছেন, অনেকেই ফেরত গেছেন, কেউ কেউ ফেরত যাননি, তারা নতুন একটা রাজনৈতিক দল খুলেছেন। সুতরাং প্রত্যেকটা রাজনৈতিক দলেরই আলাদা আলাদা ইন্টারেস্ট থাকবে, এটাই স্বাভাবিক। এবং যখন অভ্যুত্থান শেষ, এখন তো সকলেই চাইবেন যে কি করে আপনার দলের স্টেকটা নেওয়া যায়। ভালো খারাপ এটা বলছি না, একজন সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে বলছি, দিস ইজ হোয়াট ইজ ভেরি নর্মাল আফটার এনি আপহিভাল। মানে আপহিভালের পরে এরকমটাই হয়ে থাকে সাধারণত। তো নাহিদ ঠিকই বলেছেন, এখন সকলের যার যার ইন্টারেস্ট নিয়ে কাজ করছেন। আমি এজেন্ডা না বলি, এজেন্ডা বলে কেমন যেন একটা হিডেন মনে হয়, সুপ্ত লাগে। এটা সুপ্ত না, আসলে এটা খুব স্বাভাবিক যে কোনো রাজনৈতিক দলই তার রাজনৈতিক যে ম্যানিফেস্টো আছে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করে। না, কিন্তু নাহিদের তো আগে কোনো ম্যানিফেস্টো ছিল না, বা সে তো রাজনৈতিক দল ছিল না, সে তো এখন হয়েছে না, মানুষের কথা বলেই সে আসলে এই অভ্যুত্থান, এখন তো সে একটা রাজনৈতিক দল তৈরি করেছে। সুতরাং নিশ্চয়ই তারা বলছে আমাদেরকে গত কয়েক মাস ধরে যে তাদের গঠনতন্ত্র আসছে। এখন তাদের গঠনতন্ত্র আসার আগে তো আমরা বুঝতেও পারছি না যে আসলে ওরা কে বা কি। এখানে ইন্টারেস্টিং যে ওরা যে ইটারেটিভ প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা এর আগে আমার মনে হয় না বাংলাদেশে আমরা এইভাবে হতে দেখেছি। তবে
যেটা হতে দেখেছি সেটা হচ্ছে যে সরকারের এক ধরনের সাপোর্ট, সেটা আমরা আগেও হতে দেখেছি। কিন্তু এবার ওরা যেটা করছে সরকারের সাপোর্টের পরেও বা সরকারের অংশ বা কাছাকাছি থাকার পরেও ওরা যেটা করতে চাচ্ছে যে ওরা বলতে চাচ্ছে যে আমরা আসলে জনগণের সাথে কথা বলে আসলে আমাদের গঠনতন্ত্র ঠিক করব। এইটা অবশ্যই খুবই অপটিমিস্টিক। আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমাদের প্রেস সচিব বলেছেন যে আসলে মব এক ধরনের প্রেশার গ্রুপ, এবং নাহিদ বলেছেন যে এটা বিক্ষুব্ধ জনগণের সংগঠিত, কেউ কেউ তাদেরকে সংগঠিত করছে বিক্ষুব্ধ জনগণকে। আপনার কাছে এই বিষয়টা কি মনে হয় যে কারা কিভাবে ডাইভার্ট করছে এই মবকে? মানে আসলে নাহিদ ঠিক নাকি আসলে মবের ভিন্ন কোনো উদ্দেশ্য বা আর কোনো আচ্ছা প্রেস সচিব বলেছেন, যেটা বলেছেন যে আচ্ছা উনি বলেছেন যে প্রেশার গ্রুপ, দ্যাটস রিয়েলি ইররেসপন্সিবল আই উড সে। মানে এইটা বলাটা খুব ইররেসপন্সিবল হচ্ছে সরকারের কারো পক্ষে। এটা আপনি আমি বললাম এক ব্যাপার, কিন্তু একজন সরকারের খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা মানুষ যখন এই ধরনের ইররেসপন্সিবল কমেন্ট করেন, এটা খুব দুঃখজনক। কারণ ধরেন সরকারের মূল কাজ কি, একটা রাষ্ট্রের মূল উদ্দেশ্যটা কি? রাষ্ট্রে বসবাসরত জনগণের শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা বিধান করা। এই নিরাপত্তার অন্যতম জায়গা হচ্ছে যেন আমি আপনাকে খুন করতে না যাই, আপনি আমাকে খুন করতে না যান। আমাদের দুজনের মাঝখানে আরবিট্রেটর হিসেবে রাষ্ট্র, সরকার ইত্যাদি আছে, যারা আপনার কোনো অভিযোগ উঠলে আপনি অভিযোগটা সরকারের কাছে নিয়ে যাবেন, সরকার মানে সরকারের যে অংশ রয়েছে তার অঙ্গ প্রত্যঙ্গের কাছে নিয়ে যাবেন, সে আপনার হয়ে আমার বিচার করে দিবে, আপনি আমাকে সোজা এসে কোপ দিবেন না। এটাই হচ্ছে রাষ্ট্রের একটা অন্যতম একটা কাজ, যেটা এবং এই রাষ্ট্র বলতে আমি এখানে একদম সরকারের একটা কাজ, যে আমি আপনি যেন নাগরিক হিসেবে একে অপরকে খুন করে না ফেলি। আমাদেরকে এই একে অপরের প্রতি ভায়োলেন্ট হওয়া থেকে আটকাতে আমরা আমাদের সকলের ক্ষমতা ওনাদেরকে দিয়ে দিয়েছি। সুতরাং ওনারা খুবই ক্ষমতাবান। ওনাদের মূল কাজ হচ্ছে এই ধরনের মবকে বন্ধ করা, এটাকে জাস্টিফিকেশন দেওয়া ওনার কাজ না। তো উনি যখন বলেন যে আমার উপরে যদি কালকে একটা কোনো মিথ্যা অভিযোগ নিয়ে এসে আমার উপর 10টা লোক ঝাঁপিয়ে পড়ে, আর উনি যদি বলেন ওরা প্রেশার গ্রুপ, দ্যাটস দ্য মোস্ট ইররেসপন্সিবল কমেন্ট আই হ্যাভ এভার হার্ড। মানে এটা তো হতে পারে না, কারণ আপনার দায়িত্ব শান্তি শৃঙ্খলা বজায় রাখা, যেন ওই 10 জন আমার উপর ঝাঁপিয়ে পড়তে না পারে। যে সরকার যে দুর্বল, আপনি যেমন বলছিলেন যে সরকার, আপনার মনে হচ্ছে যে সরকার দুর্বল, এই সরকারকে দুর্বল থেকে দুর্বলতর করতে আসলে কোন প্রেশার গ্রুপ কাজ করছে এবং দে ক্রিয়েট দ্য মব? আমার কাছে সেরকম মনে হয় না যে একটা কোনো গ্রুপ এটা করছে। আমার কাছে এখানে বরং আমি মানে সমাজবিজ্ঞান মবকে যেভাবে দেখে সেই জায়গা থেকে বলি, ওনারা ওনাদের মানে ব্যক্তিগত রাজনৈতিক পরিচয়ের জায়গা থেকে, রাজনৈতিক মানে অবস্থানের জায়গা থেকে বলেছেন। সমাজবিজ্ঞান মবকে এইভাবে দেখে যে মব কখনো উদ্দেশ্যহীন হয় না, ক্রাউড উদ্দেশ্যহীন হয়, কিন্তু মবের একটা উদ্দেশ্য থাকে। মবে অংশগ্রহণকারী প্রত্যেক মানুষের সেই উদ্দেশ্যটা জানা নাও থাকতে পারে, কিন্তু কোনো না কোনো একটা উদ্দেশ্যে কেউ না কেউ মবটাকে সৃষ্টি করে। ইটস নট এ ন্যাচারাল থিং। ন্যাচারাল হতে পারে ক্রাউড, যে হঠাৎ করে ভূমিকম্প হলো, একটা বাজলো, আমরা সবাই মিলে দৌড়ে একসাথে বিল্ডিং এর বাইরে গিয়ে দাঁড়ালাম, এটা একটা ক্রাউড, এটা ন্যাচারালি ঘটতে পারে। কিন্তু যখন এই লোকগুলো একটা কোথাও যেয়ে কাউকে মেরে ফেলবে বা কারো বাড়ি ভেঙে ফেলবে, এটা তৈরি করতে হয়, এই জিনিসটা ইনস্টিগেট করতে হয়, এটার পেছনে একটা যে কোনো না যে কোনো উদ্দেশ্য থাকে। কে করছে এই উদ্দেশ্য বের করা কিন্তু আমার আপনার কাজ না। এই উদ্দেশ্য বের করতে পারে গোয়েন্দা সংস্থা, এই উদ্দেশ্য বের করতে পারে, এমনকি তারাও এটা তৈরি করতে পারে। সো আমরা আগের অভিজ্ঞতা থেকে জানি এগুলো তারাও তৈরি করতে পারেন। কিন্তু একটা মেজর সোশ্যাল স্ট্রাকচারাল কারণ আছে। সে স্ট্রাকচারাল কারণ হচ্ছে যখন মানুষ দেখে যে আইন কিছুই করছে না, যে রাষ্ট্র বা সরকারের দায়িত্ব ছিল আপনি যেন আমাকে মারতে না পারেন, আপনি যেন আমার কাছ থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে যেতে না পারেন, এই ব্যবস্থাটা নিশ্চিত করা যে দায়িত্ব ছিল সে দায়িত্ব পালন করছে না, তখন মানুষ আইন নিজের হাতে তুলে নেয়, কোট আন কোট, যেটা আমরা বাংলা সিনেমায় দেখি। আসলে এই বল ঠেলে দেওয়া যাবে না অন্যের কোর্টে। এবং এক্ষেত্রে যদি আমার আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা পরিস্থিতি যদি যথেষ্ট সন্তোষজনক হয়, তাহলে মানুষ মব তৈরি করবে না। এত সহজ না মবকে জাগ্রত করা। আচ্ছা, এবার একটু নারী প্রসঙ্গে আসি আপা। সেটা হচ্ছে যে নারীর ক্ষমতায়নে নারী কমিশন সুপারিশ, নারী সংস্কার কমিশন যে সুপারিশগুলি দিল, আমরা দেখলাম যে প্রায় সব রাজনৈতিক দলগুলির মধ্যে থেকে এক ধরনের বিরোধিতা আসলো। প্রায় সব, ছোট বড় তরুণ বৃদ্ধ সব জায়গা থেকে আসলো। আপনার কাছে কি মনে হয় যে নারী নীতি এবং তাদের অধিকার ইস্যুতে প্রায় সবগুলো দল আসলে একই প্ল্যাটফর্মে অবস্থান করে? একই প্ল্যাটফর্মে হয়তো অবস্থান করে, প্রায় একই আমি বলবো। সেই প্ল্যাটফর্মটা হচ্ছে এরকম যে তারা নারীদের বিষয়ে কোনো র্যাডিক্যাল মানে সাইড নিতে বা পক্ষ নিতে ভয় পায়।
তারা মনে করে নারীদেরকে অধিকার দেওয়ার পক্ষে যদি তারা দাঁড়ায় তাহলে তাদের ভোট কমে যাবে, এটা তারা মনে করে। কিন্তু আমার কাছে মনে হয় এটা খুবই আনরিজনেবল চিন্তা, কারণ নারীরা জনসংখ্যার সংখ্যাগুরু অংশ, 51%, এবং তারা ভোটার হিসেবেও বিশাল বড় অংশ। এবং যেহেতু তারা এখন শিক্ষা দীক্ষা বলেন, পারচেজিং পাওয়ার বলেন, অর্থনৈতিক সক্ষমতা বলেন, এসব দিক থেকে এগিয়ে গেছে, এবং শিক্ষায় যেহেতু নারীরা আসলে অনেক ভালো করছে, সে কারণে তাদেরকে আসলে তারা সবসময় ডিপেন্ডেন্ট থাকবে অন্যের উপর, এবং তাদের ভোট তাদের স্বামীর ভোট দ্বারা নির্ধারিত হবে, এটা এখন আর ভাবার সুযোগ নাই আমার কাছে মনে হয়। এবং তারা আসলে ওই, আবার আমি বলবো যে নারী বিষয়ক সংস্কার কমিশনের যে প্রতিবেদন, সে প্রতিবেদনটাতে প্রায় 400-র কাছাকাছি সম্ভবত প্রস্তাব আছে, যে প্রস্তাবগুলোর মধ্যে অনেকগুলো আছে যেগুলো আমাদের শ্রমজীবী নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে আসতে পারে। তাদের বেসিক রাইটসের ব্যাপারে, তাদের একদম ওয়েজেস থেকে শুরু করে তাদের যে সমস্ত কর্ম পরিবেশের যে বিষয়, সেগুলো নিয়ে অনেক পরিবর্তন আনতে পারে। সেই জায়গাগুলো নিয়ে কথা বলে নাই, কাজ করে নাই। এক কথায় নারী কমিশনের রিপোর্ট বাতিল করে দিতে বলেছে, কারণ তারা বলেছে যে ওই যে একটা বা দুটো জিনিস যেটাতে তারা একমত হয়নি। আর যারা বাতিল করতে বলেও নাই তারাও এই বিষয়ে চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছে, কারণ যদি বলে ফেলে তারা ভোট হারায়, সেই রিস্ক তারা নিতে চায়নি। কিন্তু আমার কাছে মনে হয় ওইখানে আমি বেশি ডিসঅ্যাপয়েন্টেড যে রাজনৈতিক দলগুলো যদি এই সাহসটা দেখাতে পারতেন, মানে নারী বিষয়ক সংস্কার কমিশনের সকল মানে প্রস্তাব বাস্তবায়নযোগ্য বা তার সাথে আমি একমত তা না, আলাপ করা যাবে না, এবং তা নিয়ে আলাপ করা যেতে পারে, তর্ক বিতর্ক হতে পারে। ওনারা বলেছেন 300 আসনের 300টাতেই মানে 300 জন, 300-600 জন প্রার্থী থাকবে, ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে আমরা তর্ক করতে পারি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে বাদবাকি যা কিছু খুব গুরুত্বপূর্ণ দরকারি জিনিস ছিল সেগুলোকে বাদ দিয়ে দেওয়ার কারণটা কি সেটা আমি বুঝিনি। তবে রাজনৈতিক, সেটা বাদ দিয়ে দেওয়ার কারণটা রাজনৈতিক। আচ্ছা, তারা যদি রাজনৈতিক কারণেই এটা বাদ দিয়ে থাকেন, তাহলে আবার রাজনীতির জন্যও তো আসলে তারা নারীকে নিচ্ছেন। আমি যদি একদম ব্যবহার করছেন এবং তারা সংসদে প্রতিনিধিত্ব বাড়ানোর কথা বলছেন, সেখানেও আপনার কাছে কি মনে হয় যে এই প্রস্তাবগুলোতে যে সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়ানো হবে, সরাসরি নির্বাচন অথবা ঘূর্ণায়মান পদ্ধতি একটি, 3 আসনের বিপরীতে 3 আসনের, এই যে 3 আসনের বিপরীতে 1 আসন, এই যে বিভিন্ন প্রক্রিয়ায় নির্বাচনের কথা বলা হচ্ছে, প্রতিনিধিত্বের কথা বলা হচ্ছে, সেটা তারা তাহলে কেন করছেন? ওনারা তো করছেন না, এটা তো 3টা সংস্কার কমিশন থেকে 3টা প্রস্তাব আসছে না, ওরা তো নীতিগতভাবে তারা একমত হচ্ছে যে কোনো না কোনো ভাবে আসলে 100টাতে তারা একমত হয়েছে, সংসদের প্রতিনিধিত্ব বাড়াতে চান। 100টাতে তারা একমত হয়েছেন, কারণ 100 যে তাদের, আমার ধারণা এই যে 300-র জায়গায় 400 করা বা 350-র জায়গায় 400 করা, এটা তাদের মানসিকতা কি উন্নয়ন দেখতে পাচ্ছেন এই রাজনৈতিক দলগুলো? মানে রাজনীতির জন্য নারীকে ব্যবহার করছেন, কিন্তু মানসিকতার পরিবর্তন কি দেখতে পাচ্ছেন, নাকি এটা শুধু রাজনীতির জন্যই আসলে আমি করছি? আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে, যেহেতু আমি ওই যে নারী আসনে ইলেকশনের বিষয়ে আমরা একটা গোল টেবিল করেছিলাম কয়েকদিন আগে, তার ফলে আমরা 3টা কমিশনের 3 রকম প্রস্তাব, যেহেতু তাকে একসাথে করে আমরা একটা প্রস্তাব দিয়েছি, এবং সেই প্রস্তাবের মধ্যে অনেকগুলো ধাপ আছে, যে ধাপে ধাপে আমরা মনে করি নারীর মানে রাজনৈতিক ক্ষমতায়নের প্রশ্নটা জরুরি হয়ে ওঠে। তো এই আলাপটা করতে গিয়ে আমি দেখেছি যে অনেক রাজনৈতিক দলই আছে যারা হয়তো কি বলবো, এটা মানে এথিক্যালি দে অন প্রিন্সিপাল দে এগ্রি উইথ দিস, যে নারীর আসনে সরাসরি নির্বাচন হওয়া প্রয়োজন, নারী আসনে 50-এর জায়গায় 100 হওয়া প্রয়োজন, এবং অবশ্যই সিলেকশন হওয়া উচিত না। তারা এটাও মনে করেন যে প্রতিটি রাজনৈতিক দলেরই উচিত তাদের মনোনয়নে নারীদের সংখ্যা বা পার্সেন্টেজ বাড়ানো। কিন্তু তারা মনে করেন যে রিয়েলিটি তাদের পক্ষে না, কারণ তারা নাকি নারীদেরকে নেতৃত্বের আসনে পাচ্ছেন না। এক্ষেত্রে দুটো জিনিস হতে পারে। এক হচ্ছে এক ধরনের জেন্ডার ব্লাইন্ডনেস আছে, আমরা ধরেই নিয়েছি যে নারীদেরকে আলাদা কিছু করতে হয় না, সে পুরুষের মতো ফাইট করে উঠে আসছে না কেন। কিন্তু নারী আর পুরুষের মধ্যে যে এই পথে, একই পথে তারা দুজন হাঁটলেও নারীর সামনে যে প্রচুর চ্যালেঞ্জ থাকে, যেটাকে তাকে টপকে সামনে এগোতে হয়, মানে প্রতিযোগিতায় সে পিছিয়ে পড়ে, এটাই তার কারণ। ইকুইটিটা কখনো স্ট্যাবলিশ হয় না। তো সেই জায়গাটা তাদের রাজনৈতিক দলগুলো বুঝতে চান না, তারা নারীর জন্য আলাদা করে ওই সময়টা দেন না যে তাকে তিনি বেড়ে ওঠার বা বড় হওয়ার সুযোগ দেবেন। আর দ্বিতীয় কথা, এটা তো এক ধরনের ভ্রান্তিমূলক চিন্তা আর কি, আমার কাছে মনে হয় সেটা থেকে তাদের বেরিয়ে আসা উচিত। আর এই যে তারা নারীদেরকে ব্যবহার করছেন, যেটা আপনি বলেছেন, হয়তো সেটা তারা তাদের সংখ্যা বাড়ানোর জন্য কিংবা বাধ্য হয়েই করছেন।
আর তারা বুঝতে পারছেন যে নারীরা আসলে খুবই ধাক্কাধাক্কি করছে, তারা তাদের জায়গাটা চাচ্ছে, এখন হিস্সাটা চাচ্ছে। এবং এই অবস্থায় তারা যদি তাদের হিস্সাটা না দেন বা একদম আমি চাচ্ছি না এটা বলে ফেলেন, তাহলে একটু বিপদ হতে পারে। এই জায়গাতেও মধ্যপন্থী দলগুলো আছেন। সুতরাং বিপদকে যদি ভোট পাওয়া না যায়, হ্যাঁ, তাহলে মানে একটা বড় ওইদিকে অংশের যাবো ভোট। নাকি ওইদিকে যাবো সেটা বুঝতে পারছে না। আমরা আবার মাঝে মধ্যে সব থ্রেটও তো দিচ্ছি না, যে আপনারা যদি আমাদের পক্ষে তা না থাকেন আমরা ভোট দিব না, এটাও তো বলা হচ্ছে নারীদের পক্ষ থেকে। সুতরাং ওই জায়গাগুলো আছে। কিন্তু ধরেন ইসলামপন্থী বা যারা ধরেন ধর্মকে নিয়ে ধর্মভিত্তিক রাজনীতি করে, সেই সব দলগুলো কিন্তু খুব পরিষ্কার সহজ, তাদেরটা খুব পরিষ্কার যে তারা এটা চাচ্ছেন না বা নারীকে বাইরেই আসতে দিতে চাচ্ছেন না বা এরকম করতে চাচ্ছেন না। কিন্তু যারা মধ্যপন্থী বলে দাবি করেন কিংবা যারা আসলে ঠিক অতটা র্যাডিক্যাল চিন্তায় করছেন না, তাদের সমস্যা হয়েছে তারা আসলে কিভাবে নারীকে প্লে করবেন, এখনো নারী ইস্যুটাকে প্লে করবেন এখনো বুঝে উঠতে পারছেন না। কারণ তাকে আবার দরকারও, কিন্তু আবার হ্যাঁ, সবাইকে খুশি রাখতে খুশিও হবে। রাখতে হবে। এই অনেক জায়গায় ওনারা ধন্যবাদ, অনেক ডিসঅ্যাপয়েন্ট অনেক করছে ধন্যবাদ সামিনা আমাদেরকে। তুত্ত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং চমৎকার চমৎকার আলোচনা। যদিও অনেক প্রশ্ন রয়ে গেছে, অনেকগুলি প্রশ্ন, আমার ধারণা নিশ্চয়ই সেই প্রশ্নের আরেকবার সময় পাওয়া যাবে। অনেক ধন্যবাদ। যেমনটা বলছিলাম সামিনা লুৎফাকে, যে আসলে অনেক প্রশ্ন রয়ে গেছে। আমি জানি আপনাদের মনেও আসলে অনেকগুলো প্রশ্ন রয়েছে। ঠিক আজকে থেকে 1 বছর আগে যে জায়গাটায় বাংলাদেশ দাঁড়ানো ছিল, 1 বছর পরে সেই জায়গাটাই কি আমরা দাঁড়িয়েছি? সেই উত্তর খোঁজার জন্য হয়তো আরো লম্বা সময় বা লম্বা পথ পাড়ি দিতে হবে, অনেকগুলো ডট মিলাতে হবে আমাদেরকে। যেই জায়গাটিতে গত বছর 2024-এর জুলাই তৈরি হয়েছিল, 2025-এ যেখানে আমরা দাঁড়ানো, 2026-27 বা তারও পরে আসলে কোথায় দাঁড়াবো আমরা, বাংলাদেশ কোথায় দাঁড়াবে, সেই প্রশ্নের উত্তরগুলো আমরা খুঁজবো। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। পোস্ট দেখুন, ভাবুন, করুন। পোস্টের সাথেই থাকুন।